সেই সময় ওই যে আমি রাত্রে যে পৌঁছেছি, উনি যে আমার নাম ধরে ডাকলেন, আমি একটু মানে খুব চমকে গেছিলাম বলতে গেলে। ভিজে আইসো, হ্যাঁ, এত রাত্রে তো দেরি হলো কেন? আমি বললাম, বাবা গাড়ি তো বাজো, গাড়ি তো রুকেছিল তাই এলাম না তো আমাকে সেভাবে তো হ কতক্ষণ রুকছিল? আমি বললাম, এই তো আধ ঘন্টার মতো প্রায় ইয়ে হলো। হুম, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। এই উনি শুনে খাবে সব ঠিক আছে। তো আমার মানে উনি ভিতরে দিয়ে কিছু ক্যালকুলেশন মেলাচ্ছে না তো। তোমার গুরুমন্ত্রে জব করবা, আর আমার সঙ্গে একদম কথা কইবে না, আমি কিন্তু কথা কইয়ে যাবো তোমার সঙ্গে। শুধু এই আসনে বসো, বসে জবটা করো কুণ্ডলির সামনে বসে। আমার সত্যি কথা বলুন, সিনেমা মনে হচ্ছে না গুরু না কি। তারপরে এখন বলছি জাগ দিয়ে আমি এত রাত্রে এসে এই 2টো বাজে, এরপর থেকে 2-3 ঘন্টা ঘুমোতে পারবো না। আমি মনে মনে ভাবছি যে দেখুন জীবনে আমি কিন্তু কোনোদিন সাধু হব, সন্ন্যাসী হব, সন্ন্যাস নেবো, এই মনোভাব থেকে আমি 20 ক্রোশ মাইল দূরে ছিলাম। আমি এর মধ্যে কোনোদিন আসতে চাইনি, চাইতাম না। আমার আমার হচ্ছে ফুর্তির জগৎ। হেস্টিংসের প্রপার হেস্টিংস যেখানে বড় হয়েছি, সে একটা দিন ছিল তখন, সেসব জায়গায় মানুষ হয়েছি। তো ন্যাচারালি এই পুজো আচ্ছা, ঠাকুর দেবতা গুরু এসব ব্যাপার ছিল না। আমি জাস্ট পার হয়েছি, মানে একটা গাড়িকে পার করেছি, দুটো করতেই সিগন্যালটা ফেলে দিয়েছে, থার্ড গিয়ারে বলতে পারেন। হ্যাঁ, মানে মনে হচ্ছিল এক চান্সে মানে মানে ফ্লাইং ওড়ার মতো দিয়েছে। আর আমি সবে একটা বাস পেরিয়ে আরেকটা বাস পেরিয়ে যে যাবো, আমি ওর স্পিডটা দেখে আমি ভ্যাবসায় খেয়ে গেছি। মানে আমি দৌড়ে গেলেও ক্রস করতে পারবো না, আমাকে লাগবেই লাগবে একদম ব্যাপারটা। ছেলেটাও ভয় খেয়ে গিয়ে নিচের বাইকটাকে উঁচু করে ধরেছে, আর তার চাকাটা আমি ধর এদিকে মুখ করে আমি এই গেলাম এরকম করে বলতে যাচ্ছি আর কি। চারিদিক থেকে হই 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 করে লোকজন ছুটে এসে সব আমাকে মানে তাড়াতাড়ি তুলে নেওয়ার জন্য 2-3 জন তো পুলিশকে ফোন করে দিল যে এমনি ছেলেটা পালিয়ে গেছে ওর বাইকটা নিয়ে। যেইভাবে বাইকটা মেরেছে ধামাস করে একদম একটা আওয়াজের মতো, আর সেই এতে আমি উড়ে গেছি, মানে আমার বডিটা উড়ে গিয়ে পড়েছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আকাশ দিয়ে তাকাচ্ছি আর ঝরঝর করে আমার অশ্রু বয়ে যাচ্ছে। জীবনে আমি উপলব্ধ করেছি এবং এগুলো আমাকে চেঞ্জও করেছে অনেক। নমস্কার প্রিয় দর্শক, আমি চন্দন চক্রবর্তী। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের অন্যান্য বারের মতো স্বাগত জানাই। যারা 499 নম্বর এপিসোড দেখেছেন, অর্থাৎ শ্রদ্ধেয় রামেশ্বর চক্রবর্তীর যে অপূর্ব কাহিনী আপনারা 499 নম্বর এপিসোডে শুনেছিলেন, অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজের সাক্ষাৎ শিষ্যত্ব যিনি পেয়েছিলেন, সেই দুর্লভ অভিজ্ঞতা শেয়ার করেছিলেন মাননীয় রামেশ্বরদা। এবং সেই ভিডিওটার যে টাইটেল দেওয়া ছিল যে ডাক্তার বলা সত্ত্বেও বায়োপসি করেননি। এই যে একটা দুরন্ত কাহিনী, তাৎপর্যপূর্ণ কাহিনী এবং অধ্যাত্ম জগতের বিস্ময় বলা যায় বরফানি দাদাজি মহারাজের অমর মহিমা, তাকে বহন করে চলেছেন কলকাতার বেহালার বাসিন্দা মাননীয় শ্রী রামেশ্বর চক্রবর্তী। রামেশ্বরদার এই পথে আসা কিভাবে? তিনি একজন পেশায় বস্ত্র ব্যবসায়ী। যেহেতু ব্যবসার বিভিন্ন কাজে তিনি ব্যস্ত থাকেন এবং ছোটবেলা থেকে বিভিন্ন অত্যন্ত কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন চলা, পথ চলা, আধ্যাত্মিকতার প্রতি বিন্দুমাত্র তার কিন্তু কোনো দৃষ্টি ছিল না। অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজের দুর্লভ সান্নিধ্যে আসা শুধুই কি কাকতালীয়? আজ রামেশ্বরদার কাছ থেকে এই বিষয়টা আমরা শুনবো এবং তার সাথে বেশ কিছু অলৌকিক ঘটনা তো অবশ্যই থাকবে, যে আধ্যাত্মিকতার পথে রামেশ্বরদার আসার কাহিনীটা কি, পথটা কি। রামেশ্বরদা, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। আপনার আগের ভিডিওটা আজকের ডেট পর্যন্ত প্রায় 16,000-এর কাছাকাছি ভিউ হয়েছে, পরে আরও সেটা বাড়বে দর্শকরা পরবর্তীকালে যখন দেখবেন। অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজের দুর্লভ সান্নিধ্য, দুর্লভ শিষ্যত্ব, আপনি গুরু দীক্ষা আপনি পেয়েছিলেন। আপনার জীবনের যে একটা বড় টার্নিং পয়েন্ট, প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার একেবারে দুর্লভ কাণ্ডারি ছিলেন বরফানি দাদাজি মহারাজ। একদম অবশ্যই হ্যাঁ, এবং সেই সূত্রে আরও বেশ কিছু কাহিনী জানার ইচ্ছা রয়েছে, যে কিভাবে এই পথে আসা এবং পরবর্তীকালে আরও কি কি দৈব অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনে ঘটেছে, যদি আমাদের কাছে তুলে ধরেন। নমস্কার, আবার আমি ফিরে এলাম আপনাদের কাছে। কিছু আমার ভাইদের অনুরোধে তারা জানতে চায় যে আমার জীবনের এই পথে আসার উৎস কোথায়, কীভাবে হয়েছিল। তারা ব্যক্তিগতভাবে লিখেছিল, সেই জন্য আমি আরও চন্দনবাবুর সঙ্গে পরিচয় করে বললাম আর একটু কিছু যদি বলা যায়। তো অ্যাকচুয়ালি বলতে গেলে যখন ছোটোবেলা থেকে আমি প্যারেন্টলেস, মানে আমার অনেক শৈশবে আমার মা বাবা দেহত্যাগ করেন। আমি হেস্টিংসে
আমার জন্ম বেলুড়ে, কিন্তু আমি মানুষ হয়ে হেস্টিংসে এসে, তো সেখানে যথাযথভাবে মানুষ হচ্ছি, বড় হচ্ছি, স্কুল কলেজ ডিঙোচ্ছি, কিন্তু যেমন গতানুগতিক আর 10টা ছেলে তখনকার দিনের মতো জীবনযাপন করতো, আমি তেমন করতাম। ঈশ্বরের প্রতি যে খুব একনিষ্ঠ ভক্তি দিয়ে বা পুজো করা, উপোস থাকা, বা বাড়ির এইটা মানো ওইটা মানো এইটা করে, এইগুলো বললেও আমি করতাম না। আয় একাদশী এটা খেও না, এতে আমার কোনো একদম ছিল না এই তো জিনিসগুলো। এরকম করে দিন যেতে যেতে কোনো একটা সময় সেও আমার দোকানকে কেন্দ্র করে, কেন দোকানটাই আমার এমনই একটা পয়েন্ট, এমন একটা জায়গা যেখানে বহু লোকের সমাগমে নানান রকমের পরিচয় হয় সেখানে। তার আগে বলে নিই, আমার জীবনে আমি 3জন সদ্গুরুকে পেয়েছি, তার মধ্যে বরফানি দাদাজি একজন, এবং তিনি তো উচ্চকোটি, এগুলো তো আপনারা শুনেইছেন নানান ওনার বইয়ের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। তো এছাড়া আমার জীবনে প্রথম যে আমার গুরুদেব, উনি হলেন গৃহী একজন বড় সাধক, গৃহী সাধক। তো ওনার সঙ্গে আমার দেখা হয় কীভাবে, আমি দোকানে যথাযথ দোকানদারি করছি, তো কোনো এক ভদ্রলোক আমার খুবই চেনে পরিচিত, তিনি বেলঘড়িয়া থাকেন আর কি। তা একদিন আমাকে এসে বলছে, তুমি চলো তোমার সঙ্গে একটা জ্যোতিষে ভালো দেখাশোনা করিয়ে দেবো, খুব ভালো জ্যোতিষ আছে, আপনি অনেক কিছু দেখে বলতে পারেন, হবে। তো যেমন হয়ে থাকে মানুষের প্রলোভন, জানার ইচ্ছে জীবনের, চাই নিজে কিছু করি চাই না কিছু, কিন্তু জানার ইচ্ছে খুব থাকে যে আমার কী হবে ভবিষ্যৎ, কী পাবো না পাবো, হিসেব নিকেশ, এই যে মনে একটা চাহিদা আমার মধ্যেও কম ছিল না। আমি তার প্রলোভনে পড়ে সঙ্গে রাজি হলাম। আমাকে সেই দিনই দুপুরবেলার দিকে এসেছিলো, সেদিন নিয়ে গেল। সে আমার এতটাই পরিচয় যে তার বাড়ি গিয়ে আমার থাকার মতো রিলেশনটা ছিল। তার বাড়িতে চলে গেলাম, নিজের বাড়িতে খবরাখবর দিলাম যে আমি আজকে এক বন্ধুর সঙ্গে বাড়ি যাচ্ছি, আমি কালকের মধ্যে ফিরবো। তো চলে গেছি, গিয়ে তারপরের দিন সকালবেলা তার বাড়ি থেকে আমাকে বেলঘড়িয়ায় এই নিমতা বাজারের সামনে একটা জায়গা আছে, চৈতন্য মঠ বলে ওনার ওটা লেখা, কিন্তু পর্ণকুটি টাইপের, কোনো বিশাল আশ্রম না, পাকা বাড়িও ঠিক বলবো না, দেওয়ালগুলো পাকা, উপরে টালির ছাদ এরম টাইপের। আমায় নিয়ে গেছে। তো আমি বললাম আমার কী আছে, আমি তো জ্যোতিষকে হাত দেখাবো, হাত পাশ ফুসফুস করছে যে দেখিয়ে জানবো যে সময়টা কবে আমার ভালো হবে, কিভাবে হবে, জীবনটা কোন দিকে যাবে, এই ধারাতে গেলাম। তো প্রথমে যেতে দেখি একজন প্রায় ধরুন 90 না হলেও 80-র ঊর্ধ্বে তো বয়স হবে, একদম খুব ছিপছিপে ফর্সা, একদম দুধি আলতা যাকে রং বলা সেরকম, একটা তক্তপোষ পাতা আছে ওনার উপরে বসা, আর সামনে একটা অগ্নি কুণ্ডলী, সবসময় ওখানে যেমন হোম কুণ্ডলী হয় না, ওরকমভাবে একটা কুণ্ডলী রয়েছে, তার মধ্যে উনি যা কিছু কেউ কিছু ভক্তরা দিলে বা নিজে যখন ওখানে কিছু আহার গ্রহণ করেন ওটার মধ্যে দেখি নিক্ষেপ করতে দেখলাম ওনাকে। তো আমি যথাযথ ওখানে বসলাম। আরেকটা বলে রাখি, উনি কথা কথা একবার বলেছিলেন আমাকে, আমি আর ওটাকে রিপিট করে জিজ্ঞেস করিনি, উনি অদ্বৈত আচার্যের বংশধরের মধ্যে পড়েন, যেভাবেই হোক অদ্বৈত আচার্য বংশধর পড়েন, এবং বিজয়কৃষ্ণ গোস্বামী হচ্ছেন ওনার সম্পর্কের দাদু। এখন সেইটা বিজয়কৃষ্ণ গোস্বামী যতটুকু জানি ওনার কুতুবুড়ি বলে ওনার মেয়ে ছিলেন, ছেলে ছিলেন কিনা আমার ঠিক পুরো জানা নেই। তো এবার কী হিসেবে নাতি, আর আমি খুঁজে এগুলো জিজ্ঞেস করিনি ওনাকে। তো উনি খালি বলতেন যে আমার দাদুই এত বড় যে ডাক্তারি পর্যন্ত পড়ে গিয়ে সাধন ভজন করতে গিয়ে কচুরিপাড়ার এ খেয়ে থেকেছে, সেখানে আমাকে কিছু কেউ দিলে প্রলোভন দেখালে আমার কিন্তু ভালো লাগে না। এটা অবশ্য পরে বলেছে, আমি কথা একটু আগে বলে ফেললাম আপনাকে, কীরকমভাবে বলেছে সেটা আমি আপনাকে বলছি। তো ওনার কাছে আমি যথাযথ বলে আমি ভাবছি কখন মানে হাতটা দেখা উচিত। তো আমাকে উনি ফার্স্ট কোয়েশ্চেন আমাকে করছেন, উনি ঢাকার জন্ম বলে ঢাকার ভাষায় কথা বলতেন, ওনার জন্মস্থান ঢাকাতে। তখন ঢাকা বলতে গেলে তো আর আমাদের বাংলাদেশ আর ছিল না। আমি তো ওনারা যদি আমি 80 বছর 75 বছর ওনার কাছে যেয়ে থাকি, তাহলে 80 বছর আগে তখন দেশও স্বাধীন হয়নি। সেই সময় মানে এটা পুরোটা একটা ভারতবর্ষ ছিল। সেই সময় উনি বললেন যে কি করো, আমি বললাম বাবাই ডেকে ফেললাম ওনাকে, আমরা বাবা ব্যবসা করি। বলছো
নৌকা তো ডুবাইয়া আইসো, তো ধৈর্য থাকবো এখানে থাকতে। আমি বুঝতে পারতাম ঢাকা ভাষা খুব একটা কঠিন না। আমি বুঝলাম যে উনি বলছেন নৌকো ডুবিয়ে এসেছো, তোমার কি ধৈর্য আছে এখানে মানে আসা, বা আমার কাছে কিছু জানতে যে চাইছো সেগুলো জানার জন্য তোমার সেই ধৈর্য আছে? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই ধৈর্য ধরে শুনবো। তখন দেখি আমাকে প্রথম চরণামৃত্যু দিলেন, যথাযথ চরণামৃত্যু দিলাম, তারপরে পুজোর ফল দিলেন। তখন বেলা 12টা এরকম কিছু হবে। তারপর উনি আস্তে আস্তে আমার বৃত্তান্ত সব জানতে লাগলেন, আমি যথাযথ বলতে লাগলাম আমি এরকম জায়গায় থাকি, আমার এই বর্তমান কাজ কারবার এসব বলতে বলতে তখন উনি বলছেন যে দেখো এই পথটা খুব কঠিন পথ, সবাই আসে আর 2 দিন 3 দিন নিজের মনে ভালো লাগলো আসলো, তারপরে চলে যায়। তো তোমাদেরও সেরকম আজকের যুগের ছেলে মেয়ে, তোমাদের কি বলবো। তা আমি বললাম, না বাবা, আমি জানতে এসেছিলাম, কিন্তু বলে তুমি যে জানতে এসছো সেটা আমি জানি, কিন্তু সেটা তোমাকে এখন বলার সময় হয়নি। তাই আমি বললাম, আপনি জানেন মানে আমি, আপনি জানেন তাহলে আমাকে একটু বলেই দিন। বলে না, তার জন্য ধৈর্য দরকার আছে। বলে নৌকো অর্ধেক রাস্তায় ডুবেছিল, সাঁতরাতে যদি পারো তাহলে তোমাকে পাড়ে উঠিয়ে নিতে পারি। দেখুন, আমার জীবনে প্রথম একজন মহাপুরুষ বলতে পারেন, ইনি গুপ্ত যোগী ছিলেন, গুপ্ত সাধনা এবং গৃহী সাধক ছিলেন। ওনার কাছে আমি পৌঁছে, আমি কিন্তু তখন চিনি না, আমি ওখানে জ্যোতিষ। তারপর দেখি ভেতরে রাধা মাধবের একটা, ওই পর্ণকুটির মধ্যে রাধা মাধবের একখানা এই মন্দির মতো করা, ওখানে রাধা মাধবের মূর্তি, উনি সেটাই পুজো করেন। আমি বললাম যে তাহলে বাবা আমার কি হবে, আমি প্রথমে নিজেরটাই জিজ্ঞেস করলাম, স্বার্থন্বেষী তো, বাবা তাহলে আমার কি হবে। বলে ইয়েস, এইটাই তো তুমি জিজ্ঞেস করবে, আমি জানতাম আমার কি হবে। ঠিক আছে, যা হবে সেটা রাধা মাধবের কাছে ছেড়ে দিয়ে যাও, উনি যেটা করবেন সেটা হবেন। আমার একটু মনটা কেমন খুললো, আমাকে ওই লোক, যে ছেলেটি আমাকে নিয়ে এসেছে, বলে গেলেই হাত দেখেন, হ্যাঁ তাই এরকম বলে, কিছুই না, সেরকম তো কোনো ব্যাপারই না। তত ওর কথাবার্তা এরকম হতে হতে বলছে, যাও ভিতরে যাও, খাইয়া যাও। তো ভেতরে যেতে মানে পেছন দিকে ঘর ছিল, সেই ঘরের মধ্যে ওনার ভাতৃবধূ যাকে বলবো আর কি, কি বলবো, ওনার ভাইয়ের বউ। ভাইয়ের বউ, যিনি আমরা কাকিমা কাকিমা ডাকা শুরু করেছিলাম। তো সেই কাকিমা ছিলেন এবং তার 3 ছেলে, আর আমার গুরুমা ছিলেন। লাস্টে আমি ওনার কাছে প্রথম দীক্ষাটা নিই। গুরুমা ছিলেন, তিনি ওই ঘরেই থাকতেন আলাদা। তিনি এক সাধিকা ছিলেন, জটা ছিল এবং একটা ওনার ত্রিশূল টাইপের আমি দেখেছিলাম ঘরে রাখা। উনি আমার এই বাবার কথা, যার কথা বলছি, ওনার নাম ছিল গৌরাঙ্গ গোস্বামী। তো উনি সেই গুরুমার কাছে আমার পাঠিয়ে দিলেন, মানে ভেতরে ওনারা রয়েছেন মহিলারা, যা ওখানে যাও, খেয়ে দিয়ে নাও। তা আমিও দেখলাম প্রায় 1টা বাজে, খিদে তো পাচ্ছে, তা গিয়ে বসলাম। আর উনি ওরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বলেছেন, মুখের উপর নাও করতে পারছে না। গিয়ে খেলাম, খেয়েটে তারপর প্রায় 2টো মতো বাজে। বলে ঠিক আছে, আজকে এসো, আর মনে যদি ভালো লাগে তাহলে এসো, তখন কথাবার্তা হবে। আমার একটু মনটা ভারাক্রান্ত হয়ে গেলাম, যেই জন্য এলাম আমি কিছু বুঝতেই পারলাম না। চলে গেলাম, কিন্তু বাড়ি গিয়ে পৌঁছে, জানি না আপনাদের এটা বিশ্বাস হবে কি না, কোথায় যেন আমার মনে হচ্ছে যেন উনি, হয় আমি ওনাকে চিনি, না ওনাকে দেখেছি, নয় ওনার সময় বহুদিনের পরিচয়। খালি মনে হচ্ছে আরেকবার গিয়ে জিজ্ঞেস করবো, আরেকবার আমার সঙ্গে জিজ্ঞেস করবো। ওনাকে দেখলে তো মনে হচ্ছে যে খুব সাত্ত্বিক গোছের, খুব মানে উচ্চ একজন কিছু হবে, ওনার মানে একটা কিছু আছে, এটা বোঝা যাচ্ছিল, কিন্তু কী আছে সেটা আমি জানি না। মানে পাওয়ার যেটাকে আমরা বলি সেই আছে, না অনেক অলৌকিক মানে কিছু করে দিতে পারেন সেরকম আছে, ভেলকি দেখাতে পারেন এরকম আছে, কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মন যেন বলছে ওনাকে যেন গেলে হয় একবার। তো এদিকে আমার ওই যে বন্ধু আমাকে নিয়ে গেছে, সে তো আমাকে ওখানে দিয়ে বললো, না আজকে বাবা বোধহয় মুড অফ আছে, তোমাকে বললেন না, তবে খুঁচিয়ে বললে বলতে পারতেন তোমার সম্বন্ধে। তো বলে ঠিক আছে, এবার এসো না। তো আমি বললাম ঠিক আছে, একদিনে সব জানা যায় না, আসবো। তো আমি একটা অদ্ভুত দেখলাম, জ্যোতিষী হবে তো পয়সা নেই, জ্যোতিষ এইগিরি করবে দেখবে এরকম চিন্তা করছিলাম, সেটা হয়নি। তো এবার সেদিনকে
তো বাড়িতে চিন্তা করে তার পরের নেক্সট বৃহস্পতিবার, আমার প্রতি বৃহস্পতিবার আমার হলিডে থাকে, উইকলি হলিডে বলতে গেলে আমার বৃহস্পতিবার থাকে, দোকান বন্ধ। তো ওনাকে আমি দেখতাম খুব চা পান করতেন, ওনার ফ্লাস্কে চা রাখা থাকতো এবং সেইটা আমাদেরকেও দিচ্ছিলেন, আমাকে দিচ্ছেন, আমার বন্ধুকেও দিচ্ছিলেন। দুটো ওই কাপ ছিল, সেই কাপে আমাদের দিচ্ছেন, উনি ওনার আলাদা কাপ, উনি চা খাচ্ছিলেন। তা আমার কি মনে হলো, আমি বলি আজকে যাচ্ছি, একজন মনে তো হচ্ছে এটা বেশ খুব কিছু উচ্চ মার্গের উনি, একজন মহাপুরুষ হতে পারেন, কী হতে পারেন জানি না, যাক আমি একটু নিয়ে যাই, চা পাতা নিয়ে যাই। তো চা পাতা কিনে নিয়ে গেছিলাম। ও আচ্ছা, সেই দিন যখন ফিরছি ওখান থেকে এই কথা বলে, যখন 2টা বেজেছে, খাওয়া দাওয়া গেছে, তো আমি 10 টাকা বার করে ওনার চরণে রাখতে, তো উনি একটা ওনার স্ট্রিক ছিল, লম্বা লাঠি, সেই লাঠিতে টাকাটা উঠিয়ে বলছে কি, পয়সা দিয়া মানুষের বিচার করতে যাইও না। না, হঠাৎ এই কথা বললেন, আমি ভালো আমাদের অন্যায় হয়ে গেল পয়সা দিয়ে। তো দেখলাম উনি পয়সাটা নিলেন না, আমাকে বললেন এটা কিসের জন্য দিতে হচ্ছে আমার থেকে তুমি কিছু পাও নাই, দিবা কেন আমারে, পুরো ঢাকায় ভাষা কথা বলে যাচ্ছেন। আর উনি বলতেন এরকমভাবে, বাংলা আমাদের মতো হরও খুব কম বলতেন। তো টাকাটা নিয়ে বলল কি এটা রেখে দাও তোমার কাছে। আমি বললাম, না বাবা, আমি এটা ওই এই রাধা মাধব সেবায়, যদি কিছু, যদি রাধা মাধব সেবা হয় তাহলে ওইখানে একটা থালা পড়েছিল, ওখানে দিয়ে দাও, কিছু চেঞ্জ পয়সা টয়সা রাখা ছিল, ওখানে দিয়ে দিলাম। তারপরে আমার বাড়ি ফিরে যাওয়া হয়েছিল, তার বাড়ি গিয়ে আমার ওই কথা কথা মনে পড়ে আমি পরের বৃহস্পতিবার আমি ওনার জন্য ওই চা পাতা নিয়ে এসেছি। আসতে ওনাকে প্রথমে নিয়ে ওটা বললে কি, মানে আমি তো মনে মনে ভাবছি, ওটা বললো যে আপনি তো টাকা পয়সা নেন না, তো আপনার জন্য একটু চা এনেছি, যদি চা খান আপনি। তো ওটা বলতে পারিনি, এটা মনে ভাবছিলাম কি আমি চাটা দিতে, উনি বলে কী আনছো, মানে বাবা একটু চা পাতা এনেছি আপনার জন্য, ভালো সুগন্ধি দার্জিলিং চা, আপনি একটু গ্রহণ করলে খুব ভালো হয়। ও আচ্ছা, দেই খোলো, খুলে উনি একটু না কিনে, হ্যাঁ খুব ভালো জিনিস আনছো তো, আমার খুব পছন্দ হয়েছে, দিয়ে বলে যা এটা ভিতরে তুমি গিয়া দিয়ে আসো। তো গেলাম, গুরুমাকে প্রণাম করলাম, বলে দিয়ে আবার চলে এলাম ওনার কাছে, বসলাম, বসে তারপর সেদিন আমি নিজের সম্বন্ধে খুলে বললাম যে ব্যবসা ট্যাবসাটা ভালো যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো আমাকে উনি বলেছিলেন আপনি জ্যোতিষ, বলে কে কইছে আমায় জ্যোতিষ, তো দিয়ে দেখে বলে ও যার যেরকম ভক্তি সে তেমন চেনছে, ও আমার জ্যোতিষ কয়। বলে আমি হাত ফল দেখি না, আমি মুখ দেখাই করে দিতে পারি, তুমি কিসের জন্য আসছো, তোমার কোথায় জন্মস্থান, তোমার কি, সব বলতে পারি। আমি না আরও বিস্মিত হলাম, বাবা এই তো দেখি পিসি সরকার ম্যাজিকের মতো ব্যাপারটা। তবু চেপে রইলাম, আমার এই গুণটা চিরকাল ছিল, আমি মুখের উপর না বলে মানে চেপে থাকতাম আর কি, ঝট করে একজনের মুখের উপর বলাটা আমার শোভা পেত না। তা আমি বললাম যে উনি সব জানেন, আমার কেমন লাগলো, তাহলে তো উনি আমাকে অনেক কিছু করে দিতে পারেন, সব যখন জানেন আমার তো সাবধান করে দিতে পারেন, এইটাই করবে না ওইটা করবেন, কিন্তু বলতে পারেন কিছু আমাকে, কিছুতেই কিছু বললেন না। সেদিনও কেটে গেল এইভাবে, ওর দিয়ে টিয়ে সেদিনও দিনের বেলা খাওয়া দাওয়া করলাম, করে সেদিনও ঠিক ওরকম 2টা সময় চলে এলাম। এইভাবে আমার একটা প্রতি বৃহস্পতিবার নেশা হয়ে গেল ওনার কাছে যাওয়া। এরমভাবে গড়াতে 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 1 বছর হতে 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 জিনিসটা এত ইজি হয়ে গেল যেন মানে পুত্রবৎ উনি আমাকে, ওনার কোনো সন্তানাদি ছিলেন না, আমার গুরুমা সবসময় আলাদা ঘরে থাকতেন, গুরুদেব এই ঘরে থাকতেন। 2 বছর যখন হয়ে যায়, তখন আমাকে একদিন বলছে যে শোনো, তোমার আমি দীক্ষা দিব, তোমার বাড়িতে কে কে আছে, তা আমি বললাম বাড়িতে এরকম গার্জিয়ান সব কথা বললাম। তখন আমার দাদা আছে, আমার এক মানে মাস্তুতো দিদি আছেন, যার কাছে আমি ব্রট আপ বলতে গেলে, আমার মা বাবা জীবিত থাকতে আমি এই বেলুড় থেকে হেস্টিংসে চলে আসি, মানে দিদির হেস্টিংসে বাড়ি এবং শিপিং বিজনেস আর কি ছিল, সেই জন্য আমাকে নিয়ে আসে। তো সেই তো দিদিরে আর তোমার দাদারে জিজ্ঞেস করে আসবে যে তুমি দীক্ষা নেবে কি না। আমি বললাম দীক্ষা, ওনার সামনে আমরা আচ্ছা ঠিক আছে, আমি বললাম দীক্ষা টিক্ষা নিলে আবার কি সব সংসার ধর্ম ছেড়ে দিতে হবে নাকি, এরকম তো ব্যাপার নয়, উনি দীক্ষা দিচ্ছেন। এইসব মনে মনে চিন্তা ভাবনা করলাম, করে সেদিনকে মতো হয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে বাড়িতে বললাম,
বলে যে কোথায় উনি কোথায় থাকেন, কি করেন, সব ডিটেলস বলেও দিলাম বাড়িতে আমার দিদিকে। তো বলছে যে দেখো বাবু, যা করবে করো, এখন তুমি বড়। তখন আমি আমার কলেজ মানে লেখাপড়ার সমাপ্ত হয়ে গেছে, মানে গ্র্যাজুয়েশন হওয়ার পর আমি দোকান করেছিলাম, নিজের বদভুলের উপর করেছিলাম। নিজে আমি লেখাপড়া থাকতে থাকতে আমি কাপড়ের ব্যবসা স্টার্ট দিয়েছিলাম, এবং সেই থেকে আমার দোকান কেনা। আমি কোনো বাড়িতে কোনো নিইনি। আমার 1.5-2 বছর ব্যবসা করে যে পয়সা ছিল, সেই পয়সায় দোকান কেনা। এরকম আমার জীবনে স্ট্রাগলপূর্ণ আমার জীবন বলতে পারেন, খুব স্ট্রাগলপূর্ণ। তো এবার যখন বলেছি দীক্ষা নেবো, তো দিদি একটু চমকে গেল যে কোনো অসৎ লোকের পাল্লা পড়েনি তো, দীক্ষা টিক্ষার নাম করে কোথাও নিয়ে টিয়ে ছেলেটেলেদের আজকাল ভুলিভালি কোথায় নিয়ে চলে যাওয়াটা হয়, এরকম কোনো ব্যাপার। আরে না না, উনি গৃহী, ওনার স্ত্রী আছেন, ভাইয়ের বউ আছেন, ভাই নিয়ে উনি দেহ রেখেছেন, কিন্তু ভাইয়ের বউ তার এই 3 ছেলে আছেন, যে আমাদের মতো, আমার মতো একজন আছে, আমাদের ছোটো একজন আছে, এরকম। তখন বললো যে ঠিক আছে, দেখো, আহ, যদি ভালো জিনিস যদি তোমাকে দীক্ষা দেন তাহলে নেবে, ভালো পথে যদি তোমাকে থাকতে উনি নির্দেশ দেন, ভালো। এভাবে করে ওনার সঙ্গে আমার পরিচয় আরও ঘন হলো, এবং লাস্টে আমার আলটিমেট দীক্ষা হলো। এবং সেদিন আমার বাড়ির লোকজন সব গেল মহা ধুমধামে। দীক্ষাটা এইভাবে হলো, আমি তার একটু বর্ণনা দিই। একদিকে গীতা পাঠ, একদিকে হোমযজ্ঞ, একদিকে চণ্ডী পাঠ, একদিকে ভাগবত পাঠ, হ্যাঁ, এসব হচ্ছে। আর উনি স্থায়ী বসে রয়েছেন। আমার গুরুমা এলেন, গুরুমা এসে সেই মানে বিয়েতে যেমন কুলো দিয়ে বরণ করেন না, তো কলা থাকে, প্রদীপ জ্বালাতে, তো দিন এদিকে বরণ টরণ করছেন। আর উনি বেলের কাঁটা নিয়ে নিজের বুকে দেখলাম গেঁথে ওই হোমের মধ্যে ওটা ফেললেন। বলে আজ থেকে কিন্তু তোমাকে আমি পুত্রবধ গ্রহণ করলাম। তুমি তো, আমার ছিল রামেশ্বর চক্রবর্তী সাবর্ণ গোত্র, তুমি আজ থেকে হলে ভরদ্বাজ গোত্র, কিন্তু তুমি অন্তত যতদিন আছো তুমি ভরদ্বাজ গোত্রই বলে পরিচয় দেবে লোককে। আমি অবাক হলাম, বাবা মুনি ঋষির শুনেছি এসব ইয়ে থাকে। উনি বলতেন, আমি এসব কথার উপর আমি যেতে চাই না। আমার কি যাচ্ছে, আমি ভরদ্বাজ গোল্ড হলেও সেই একই লোক থাকবো, আবার আগের গোত্র থাকলেও একই লোক থাকবো। এরকম করে আরও 1 বছর, প্রায় 3 বছর মতো কেটে গেল। কিন্তু ওই গতানুগতিক ব্যবসা চলছে, খাচ্ছি দাচ্ছি, বাড়ি যাচ্ছি, সংসার চলছে। আমি তখন বিয়ে তাও হয়নি, কিন্তু মানসিক একটা ব্যাপার ছিল যে সংসার ধর্ম করব, কবে করব, কিভাবে হবে, এরকম একটা থাকতো। কিন্তু সেইগুলোর সম্বন্ধে নিয়ে আমি কোনো আগে জিজ্ঞেস করিনি। কথা হচ্ছে একদিন খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিগুলি কেমন জানেন তো, আপনারা হয়তো অনুভব করে থাকবেন। মানে 5 দিন 6 দিন নাগাদ একটা বৃষ্টি হতো এক এক সময়, সময় করে খালি হাওয়া বয়ে যাচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি। আর সেই দোকানপাট বাজার পর্যন্ত বন্ধ থাকতো। বাড়ির লোকরা বলতো, যা সামনে মুদি দোকান থেকে যা পাও সেটা নিয়ে এসো আজকে, সেগুলো রান্না করে খাওয়া হবে, এরকম একটা ব্যাপার হতো। মানে 5-6 দিন লাগাতো, আর বৃষ্টি চলছে একেবারে ননস্টপ বৃষ্টির মতো, সেরকম একটা দিন ছিল। বৃষ্টি হয়ে যাচ্ছে, তা বসে রয়েছি সন্ধেবেলা, কোনো লোকজন নেই, রাস্তাঘাট লোকজন নেই। তো কখনো জল জমছে, কখনো জল বাইপাসে চলে যাচ্ছে। এবার সন্ধ্যের দিকে আমার মনটা খুব আনচান করছে। আমি বলি, মনের কাছে গেলে হয় না, গুরুদেবের কাছে গেলে হয় না, মনে হয় যে আমি চলেই যাই। তা আমি করলাম কি, আমার সঙ্গে আমার ছোটো ভাই থাকতো দোকানে, তাকে বললাম যে তুমি বাড়ি চলে যাও এবং গিয়ে বলে দাও যে আমি গুরুদেবের ওখানে গিয়েছি, আশ্রমে যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়েছি, দেখি বাসটা আমার কিছু নেই। এইখান থেকে একটু শুনবেন কিভাবে কিভাবে বর্ষায় জিনিসটা, কিভাবে আরও এক ধাপে, আজকে আমার একটা ধাপে ওঠার দিন মনে হয় শুরু হলো। আমি এগুলো অনেক বছর পর রিয়েলাইজ করেছি, ওটা আমার একটা স্টেজ ছিল, যেখানে কোনোদিন ধর্ম মানতাম না, কিছু না, নিজের ব্যবসা করছি। কে একজন এসে বললো জ্যোতিষের কাছে যাবে, জ্যোতিষ ভেবে গেলাম। কি দেখি উনি জ্যোতিষ নয়, উনি অদ্বৈত আচার্যের বংশধর, এবং 13তম বংশধর, এটা উনি মুখে বলেছিলেন। আজকে যদি উনি নেই, উনি 99 সালে দেহ রেখেছেন। এবং যেখানে রামকৃষ্ণদেবকে দাহ করা ছিল, সেই কাশীপুরের সাইডে, কাশীপুর ছাড়িয়ে কাশী মিত্রের ঘাট, ওখানে ওনাকেও করা হয়েছে। আমি ছিলাম তখন, আমার ফটো এইগুলো পর্যন্ত আছে। বৃষ্টি হচ্ছে, আমি বেরিয়ে গেলাম দোকান থেকে বলে, এবং যথাযথ ওই দিয়ে রওনা দিলাম। রওনা দেওয়ার মধ্যে কি, আমার পরনের জিন্স প্যান্ট, একটা হাফ টি শার্ট পরা ছিল, গরমকাল ছিল, তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর কি, ওই আষাঢ় শ্রাবণ মাস এরকম কিছু হবে।
তো খুব বিশেষ হচ্ছে আমি কোনো রকমে একটা বাস পেয়ে, তখন অটোর প্রচলন অত বাড়েনি শহরে আমাদের ওখানে। আর তার থেকে বড় কথা, অটোতে কোনো ডাইরেক্ট অটো ধর্মতলা আসতো না। তার থেকে বড় কথা ছিল কত সেলফোন বেরোয়নি, কোনো মোবাইল ফোনও কার কাছে ছিল না। তা আমি করলাম কি, ওখান থেকে ডাইরেক্ট কোনো রকম একটা বাস পেলাম। সে বাসটাতে কোনো তাড়াতাড়ি উঠে গেল, তাতে তখন আমার এই পশনটা টোটালি ভিজে গেছে, আর পায়েতে স্যান্ডাকে চটি পড়া ছিল। সেই পরে আমি রওনা দিয়েছি, বেলঘড়ে যাবো অত রাত্রে। যাচ্ছি, ধর্মতলায় এসে ঠিক কেশি দাসের মিষ্টি দোকান, আপনারা কলকাতা বা আশেপাশে পশ্চিম যারা আছেন তারা নিশ্চয়ই জানবেন, খুব নামকরা একটা মিষ্টি দোকান, এবং 4 রাস্তার মোড়ে ধর্মতলা ওয়েলিংটন স্ট্রিটের মুখটাতে এসে দাঁড়িয়েছি। ওখান থেকে কোনো বাস পেলে আমি শিয়ালদা আসবো, শিয়ালদা যথেষ্ট পথ, কোনো বাস নেই ভাই। মানে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন 11:30 পার হয়ে যাচ্ছে, আমি আমার ট্রেন পাবো তো, নয়তো রাত্রেবেলা স্টেশনে গিয়ে আমাকে কোথাও চেয়ারে বসে রাত কাটাতে হবে, আমি মনে মনে ভাবছি এসব। তো কোনো রকমে আমি সাহস করলাম, দূর এই পাবো না, হাঁটা ধরি। হাঁটছি 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 হাঁটছি, একটা ক্রসিং, দুটো ক্রসিং পেরোলাম ওয়েলিংটন, তারপরে একটা হিন্দ সিনেমা আর ওখানে একটা ক্রসিং আছে, ওটা পার করে এবার আমি টুয়ার্ডস মোরালির দিকে যাচ্ছি আর কি। দেখি বেশ জল জমেছে, এবং যে ইলেকট্রিকের যে এইগুলো বক্সগুলো হয়, সেটা এতটা করে মানে জল, মানে বক্সটার মানে বুক পর্যন্ত জল বলতে পারেন। তাহলে আমার কতটা জল, আমার নিচের প্রশ্ন টোটালি প্যান্ট ডুবে যাচ্ছে। তা আমি ঠিক করলাম ওই বাবার ওখানে গেলে একটা কিছু হিললে আমার হয়ে যাবে, ওই ধুতি ফুতি থাকে ওনার, কিছু একটা দিয়ে দেবেন, ওই পরে নেবো, প্যান্টটা কেচে রাতে শুকিয়ে দিয়ে দেবো, কাল পরশু শুকলে পরে তারপর 2 দিন পরে আসবো। এটা মনে মনে আমার সব মাথায় প্ল্যান করে নিচ্ছে আগে থেকে, যে এত যে ভিজলাম, আমার মাপের তো জামা কাপড় নেই, আর কেউ ওরমভাবে জামা কাপড় এক্সট্রা রেখে দেয় না। এবার আমি ওখান দিয়ে হাঁটা শুরু করে মৌলারি দিয়ে আসছি। তো আমার ওই ইলেকট্রিক ওই বক্সগুলো জল ঢুকে দেখে না আমার মনে পড়লো, আমাকে কে যেন একবার সতর্ক করেছিল, যেগুলো বক্সের পা দিয়ে যাবে না, ওগুলো ইলেকট্রিকিউট হয়ে থাকে জলের মধ্যে, যদি একবার পা পড়ে তো জীবন শেষ ওখানে। তা আমি চিন্তা করলাম তুই খুব ভারিয়ে, তো মধ্যে দিয়ে চলতে শুরু করলাম, আমার ট্রাম লাইন ফ্রাম সব ডোবা, কোনো ট্রাম বাস কিচ্ছু নেই, লোকজন নেই, কোনো নেই। তাই আমি মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে জলকে, মানে জলে তো ছপাং ছপাং করে পা রাখতে পারছে না, ওই পা ঘষে ঘষে চলছে তলা দিয়ে, আরও ক্ল্যাম্প ধরে যাচ্ছে পাগুলো, একদম ভারী হয়ে আসছে ব্যথায়। হাঁটতে হাঁটতে মোলালিতে এলাম, মোলালিতে একটু জলটা মানে কম আর কি, মধ্যে একদম একটু মানে রাস্তা দেখা যাচ্ছে সেরকম, মানে চটপট হাঁটা যাবে। তাড়াতাড়ি করে অর্ধেক দৌড় অর্ধেক হাঁটা করে কোনোরকম আমি এতে চলে এলাম, শিয়ালদা স্টেশনে চলে এলাম। এসে দেখছি যে তখন রাত বোধহয় 12:30 মতো হয়ে গেছে। লাস্ট কি কল্যাণী সীমান্ত না কল্যাণী, কোনো একটা কল্যাণী নাম দিয়ে একটা গাড়ি ছিল, যেটা নাকি অনেকে বলছে এটা লাস্ট ট্রেন। সেটা যা টাইম ছাড়বে তার থেকে অ্যানাউন্স করে দিচ্ছে 15 মিনিট ডিলেতে ছাড়বেন, এই জন্য কিন্তু পাইলট কোথাও গেছেন, আসছে আর কি। এখন ওনার কোনো ওয়াশরুমে গেছেন বা কিছু গেছেন, ওনারও কোনো শরীর কিছু ঠিক আছে কিনা জানি না, উনি গেছেন, সেই জন্য বলছেন, বলে ওইটা বলেনি, এটা আমার মনের ধারণা। বলছেন 15 মিনিট পর ছাড়া হবে গাড়ি, 15 মিনিট ডিলে আছে গাড়িটা, লাস্ট গাড়ি বলছেন। আমি কাউন্টার বোধহয় বন্ধ হয়ে যাবে, লাস্ট হাত বাড়ি কোনো টিকিটটা নিয়েছি, নিয়ে দৌড়তে দৌড়তে উঠলাম আর কি। চাপচাপ ভিড়, ভিজে অনেকে আমাকে দেখে সরে দাঁড়াচ্ছে, কিন্তু আর কিছু করার নেই, আমার পুরো একদম কাক ভেজা হয়ে গেছে। উঠেছি, এবার কথা হয়তো আমি বেলঘড়িয়া নামলাম, রাত্রে ছাড়লো, ট্রেন ছাড়লো, বেলঘড়িয়া নামলাম। নেমে দেখি যেই জনবহুল রাস্তা, দিনের বেলা যেতাম, রিক্সা অটো এটা সব থাকতো, এখন একটাও কিচ্ছু তো নেই, কারণ ওরকমভাবে 4-5 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, অনেকে আসেনি তাদের এই জীবিকার জন্য, প্যাসেঞ্জার কোথায়, কেউ হয়তো বেরোচ্ছে না, কম বেরোচ্ছে, যাবে এরকম ব্যাপার। তো আমি হাঁটা শুরু করলাম, ওখান থেকে অনেকটা দূর নিমতা, নিমতা বাজার, ওখানে একটা ওই স্কুল আছে, ওই স্কুলটা হচ্ছে আপনার হরিজন স্কুল বলে, কেউ হরিজনদের জন্য স্কুল ছিল, তার পাশেই আমার ওই গুরুদেবের ছোট্ট একটা জায়গার মধ্যে নিজস্ব বাড়ি। আর ওটাকে আশ্রম বলুন, ওটাকে ওনার পীঠস্থান বলুন, যাই বলুন, ওনার সাধনা স্থান বলুন, ওই। তো আমি এবার কিছুটা দূরে, মানে ধরুন ওই 100 ফিট মতো হবে, ওখানে জল, পুরো জল, মানে এত, ওখানে জল নিষ্কাশন আরও বাজে, তো জল খুব ফ্লো যাচ্ছে, এবং আমি ওই পা ঘষে ঘষে আসছি, আর বারবার না তাকাচ্ছি যে বাড়ির মধ্যে কেউ, জায়গা তো নেই, অন্ধকার হয়েছে। কেন আমার ওই বাড়িতে, গুরুদেবের বাড়িতে তখন ইলেকট্রিক লাইন বলে কিছু ছিল না, আসেনি।
উনি নেননি। অনেক ভক্ত বলেছিল যে বাবা আমি করে দেবো, বলে না, তোমার একা এতে আমি নেবো না, যে আমাকে 1 টাকা দক্ষিণা দেয় তার টাকাটাও টাকা, তুমি আমাকে 500 টাকা দাও, তোমার টাকাটাও টাকা, সবাই মিলে যৌথ যেদিন হবে সেদিন আমি করব। তো উনি সবসময় একটা মানে নিরালায় থাকতে পছন্দ করতেন, লাইমলাইটে আসতে চাইতেন না। ওই দুস্থ ঘর ওইভাবে থাকতেন পরিচয়। কিন্তু ওনার ভিতরে যে কী শক্তি ছিল সেগুলো আপনাদের আমি বর্ণনা করছি। এবার যথাযথ আমি ঘরে কাজে চলেছি, তো ওনার যে জমির যে বেড়াটা দেওয়া, সেটা এক ধরনের গাছ আছে, আমি নাম বলতে পারবো না, সে পাতাগুলো ভাঙলে সাদা দুধের মতো বেরোয়, ওইগুলো দিয়ে বেড়া দেওয়া ছিল পুরো গাছটা। তো কোনো কংক্রিটের দেওয়াল ছিল না এগুলো, আর কোনো সলিড গেটও নয়, বাঁশের কঞ্চি দিয়ে গেট করা। তা আমি ওটা দিয়ে যথাযথ তখন ওটা খুলছি, ওই তারের ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজটা হচ্ছে। তখন উনি অন্ধকারের ভেতরে বসে আছেন, হ্যারিকেন জ্বলছিল, হ্যারিকেনটাকে ছোট করে রেখেছেন। ক্যাডা, রামেশ্বর নাকি? আমার এখনো ওই ওই কথা যখনই যা বলি আমার যেন শিওর, কারণ ওই ওই অনুভূতিটা আমি কোনো ভুলতে পারবো না। আমি এত রাত, তখন প্রায় 1টা 1:30 বেজে গেছে। তো উনি কি করে জানেন যে আমি আসবো? এই পাড়ায় কে প্রতিবেশী হতে পারতো, অন্য কেউ হতে পারতো, আশেপাশে ওনার ভক্তের ছড়াছড়ি হতে হতো, পার্টিকুলার আমার নাম হয়েছে, ক্যাডা রামেশ্বর আইসো, এইভাবে ঢাকার ভাষা কথা বলছে, রামেশ্বর এসছো? আমি বলি হ্যাঁ বাবা আমি। বলে আহো 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 বলে উনি তাড়াতাড়ি ওই ওনার ওনার ঘরের যে মেন দরজা, সেটা আবার টিনের দরজা ছিল, খুলে দিলেন। উনি একটা চৌকাঠে বসছেন, আর আমাদের নিচে ওই ইট পাতার মতো জায়গা বসা ছিল, বসতাম সেখানে। তো সেগুলো সাথে হেরেছে, গিয়ে পৌঁছলাম। পৌঁছে দেখি উনি সঙ্গে সঙ্গে নিজের একটা গামছা নিয়ে আমার মাথা মুছতে শুরু করেছেন। ও ভিজে ভিজে আসছো, মাথা মুছে। আমার তো লজ্জায় বলুন, শরমে বলুন, একটা ওরকম, ওনার সঙ্গে যে 3 বছর যে ছিলাম, এগুলো তো এত খুলে ঠিক ক্যামেরার সামনে বলা যায় না, কেন অনেক লেন্দি হয়ে যাবে। মানে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম উনি সাধারণ নয়। ওনার কাছে আমি মাসের পর মাসও থেকেছিলাম। সকাল মানে 3টে ওঠা আমার একটা হ্যাবিট হয়ে গেছিলো, 7টার সময় শোয়া আমার একটা হ্যাবিট হয়ে গেছিলো ওনার কাছে থাকাকালীন। আর সেই সময় ওই যে আমি রাত্রে যে পৌঁছেছি, উনি যে আমার নাম ধরে ডাকলেন, আমি একটু মানে খুব চমকে গেছিলাম বলতে গেলে। তো সেই লজ্জাটা লাগছে যে গুরু হয়ে আমার মতো একটা নগণ্য ছেলে, যে যে সবসময় স্বার্থ, আমরা তো ঠিক মানে গুরুর কাছে কি মানে ওই বলে না গাই পুষেছো, গরু পুষেছো আর কি, দুধ দোয়ানোর মতো। সবসময় আমার চাওয়া ছাড়া কিছু ছিল না সেই বয়সটাতে আমার। আজ থেকে ধরুন না, আমি কথা বলছি 91 কি 92 এরকম সময় কথা বলছি আমি। সেই রাতে আমি ওখানে ছিলাম। তো ভিজা গেছে, আহা রে কি ভিজা গেছে, যা 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 প্যান্ট খোলো খোলো খোলো, শিগগিরি খোলো, ঠান্ডা লাগিয়ে যাইব। তা আমি জামা কাপড় খুললাম, উনি আমাকে আবার একটা ধুতি দিলেন, শুকনো ওনার ধুতি। আমার না ইতস্তবোধ করছে, ওনার ধুতি পরবো আমি। ততদিন তো অনেক লোকের সঙ্গে অনেক কাজে করছে, মহাপ্রভুদের জিনিস ঝট করে আরেকজন ইউজ করতে হয় না। আমি কি রামকৃষ্ণদেবের কাছে গিয়ে বলতে হবে যে আমার একটা পড়তেন? অনেক তো অনেক ভক্ত যেতেন, একমাত্র বিবেকানন্দ ছাড়া আমার মনে হয় না সেই সুবিধে বোধহয় কেউ পেয়েছিল তখনকার দিনে। যাই হোক, একটা জাস্ট উপমাদের জন্য আপনাকে এটা বললাম না জেনে। তো উনিও আমার মাথা কন্টিনিউ মুছেই যাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমি বাবা আপনি ছেড়ে দিন, বাবা আপনি এমনি করবেন না, আমি নিজে করে নিচ্ছি। হ্যাঁ রহ কথা কইতেছ, ভিজে আইসো, হ্যাঁ এত রাত্রে, তো দেরি হলো কেন? আমি বলি বাবা গাড়ি তো গাড়ি তো রুকেছিল তাই এলাম না তো, আমাকে সেটা বলতো হ কতক্ষণ রুকছিল? আমি ওই তো আধ ঘন্টার মতো প্রায় হলো। ঠিক আছে সব ঠিক আছে। উনি শুনে খাবে সব ঠিক আছে। তো আমার মানে উনি ভিতরে দিয়ে কিছু ক্যালকুলেশন মেলাচ্ছে না তো, যে আমি কোথা থেকে শুরু করছি, কোথায় এসেছি, কীভাবে এসেছি, ধর্মদায়কে হাঁটতে শুরু করছি, শিয়ালদা থেকে এসেছি বেলঘড়িয়া থেকে হাঁটতে শুরু করছি তপবন অবধি। এখানে আপনারা যদি কেউ খবর নিয়ে দেখেন যে তপবন না হলেও প্রায় 2 কিলোমিটার আমার যা আন্দাজ মতো হবে। তো অতটা পথ রাত্রেবেলা হাঁটছি, ওই হাঁটুর উপরে জল দিয়ে তাহলে কীরকম শরীর দফার পর শেষে চিন্তা করুন। এবার যথাযথ আমি ওনার থেকে রাতে টেনে নিলাম, বাবা আপনি বসুন। ওনার বৃদ্ধ অত বয়স্ক মানুষ,
আমি নিয়ে যত এতে পুছে টুচে নিয়ে কাঁপছি, মোটামুটি শীতও লাগছে, কিন্তু ওই গরমকালের মধ্যে শীত লাগছে। তাই বৃষ্টিটা কেমন ছিল আর কেমনভাবে হচ্ছে চিন্তা করুন। এবার আমি যথাযথ একটা, যখন আমাকে ধুতি দিলাম, সেই ধুতিটা পরলাম, পরে এইগুলো আবার বাইরে ওখানে একটা জায়গায় এমনি বালতি ছিল, তো রেখে দিয়েছি। তারপর বললো কি, একটা ছাতা বার করে দিলেন, ওনার নিজের ছাতা, বলে যা ভিতরে গিয়ে ওনার ডাকো। আমি বলছি এত রাত্রি তো, ঘড়ি কাটা 2টো হতে যাচ্ছে তো। তো মন্দির ওই ওখানে আমার বাবার সামনে ঘড়ি থাকতেছে, ঘড়িটা দেখলাম সে 2টো বাজতে চললো। এত রাত্রে ডাকবো, না খেয়ে থাকলে হয় না। না না, যাও গিয়ে বলো যা কিছু আছে যা দিতে। তো গিয়ে কাকিমাকেই ডাকলাম। কাকিমা সাধারণত বেশি এইগুলো করেন দেখাশোনা, গুরুমা জপেই থাকেন বেশি। তো কাকিমা আমার জন্য বলবো না কি বলবো, এতটা ভেজ তরকারি ছিল, আর বেশ 5 মিশালি, মানে ভেজ বলছি, মানে কড়া, আর 2 পিস আটার রুটি। বিশ্বাস করবেন না, জীবনে আমি কিন্তু গ্র্যান্ড হোটেলে 5 স্টারে খেয়েছি, কেন হেস্টিংসের ছেলে তো। নেভি বল দেখতে গিয়ে আমরা 5 স্টারে ওই বয়সে, 18-19 বছর বয়স, গ্র্যান্ড হোটেলে যেতাম। আমার সামনে জ্যোতি বসু বসে আছেন, ফাংশন দিচ্ছেন, আমরা তার পেছনে। নেভি বল, নেভিদের একটা উৎসব হয়, সেই উৎসবটা তো আমরা যেতাম হেসে থেকে। আমাদের সেই লেভেলের লোক ছিলাম আমরা, আমাদের টিকিট দিয়ে যেতে বাড়িতে। তো সেখানেও খেয়েছি, আবার এই গুরুবাড়িতেও খেলাম। বিশেষ করে আমার না ওই খাওয়া যেন মনে হচ্ছে ফেল, এত টেস্টি, কিন্তু অমৃত। এক তো ক্ষুধার্ত ছিলাম, এটা সত্যি কথা, এর কোনো নেই। তারপরে ওই রকম খাওয়া পেয়ে যেন আমার মনে হচ্ছিল আমি কী একটা যেন খেলাম। খেয়ে টেয়ে তারপর জল টল খেলাম। তারপর উনি বললেন যে কুণ্ডুলিটা ধরাও এবার। আমি একটু ফার্স্ট বলি, কেন অনেক লম্বা ঘটনা এগুলো। কুণ্ডুলিটা ধরাও। তা আমি তখন একটু যেন খুব নিতে হলাম, বাবা শরীর চলছে না, বাবা আবার কুণ্ডলি ধরাতে বলছেন, মনে মনে ভাবছি। তো যাই হোক, ওটাকে কোনো রকম হাওয়া টাওয়া দিয়ে, মুখে দিয়ে আবার ফু দেওয়া যায় না, ফু দেওয়া চলে না আমাদের, কোনো হাতে হাওয়া করে, পাখা ছিল হাওয়া করে, ছোবা টোবা দিয়ে, তারপর কাঠ দিয়ে কুণ্ডলে ধরালাম। বলছে শোনো, তোমার যে মন্ত্র দিয়েছিলাম, উনি আমাকে 2টো দিয়েছিলেন, একটা বীজ মন্ত্র দিয়েছিলেন, একটা গায়ত্রী দিয়েছিলেন। তোমার গুরু মন্ত্রে জপ করবা, আর আমার সঙ্গে একদম কথা কইবে না। আমি কিন্তু কথা কইয়ে যাবো তোমার সঙ্গে, আমি তোমার সঙ্গে কথা বলে যাব, তুমি কিন্তু আমার সঙ্গে কথা বলবে না। শুধু এই আসনে বসো, বসে জপটা করো কুণ্ডলির সামনে বসে। আমার সত্যি কথা বলুন, সিনেমা মনে হচ্ছে না গুরু না কি, মানে উনি এতক্ষণ আমাকে ভালোবাসলেন, মাথা পুছিয়ে দিলেন, খাবার দিয়ে দিলেন, সব তৈরি করলেন, নিজে ধুতি দিলেন, পড়লাম, শরীরটা মানে বেশ এও লাগছে। তারপরে এখন বলছি জাগ দিয়ে আমি এত রাত্রে এসে এই 2টো বাজে, এরপর থেকে 2-3 ঘন্টা ঘুমোতে পারবো না, আমি মনে হয় ভাবছি। বলতে পারছি না, মুখের উপর তো বলা আমার স্বভাবই নয়, আর পারছিও না। বসে গেলাম, বসে আমি জব করতে শুরু করলাম। জব করছি, মানে একদম স্পিন সাউন্ড, কোনো আওয়াজ নেই, চারদিন নিস্তব্ধতা একদম ভরপুর, ঘুনঘুটাট, মাঝে মাঝে টিনের দরজা দিয়ে হাওয়া ঢুকছে, সে হাওয়ার মধ্যে আমি, উনি কাঁথা টাথা দিয়েছিলেন, ওগুলো গায়ে টায়ে দিয়ে বসে জব করছি। সাধারণভাবে একটু অগ্নি সংগ্রহ করে আগুন জ্বলছে। তো করতে 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 আধ ঘন্টার উপর হয়তো হয়ে গেছে, কি 1.25 ঘন্টার মতো হবে। তো আমি আস্তে 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 বসে আছি, ঠিক কথা, কিন্তু আমার এই আপার পোর্শন, আমি আপনাদের বলছি যতটুকু আমার সেন্স ছিল, আমি ততটুকু বলছি। আমি করতে করতে এই উপরের পোর্শন আমার এইভাবে নিজে নিজে দুলছে। আমি কিন্তু ওই ওই অনেক সময় আছে না, হ্যাঁ লোকেরা পড়ে যে দোলে, ওরকম কিছু না। স্পেল বাউন্ড হয়ে, মানে একদম নিস্তব্ধ, আমি কিন্তু আমার সেই চান্টিং করে যাচ্ছি। করতে করতে আমার আপা বলতে মাঝে মাঝে দুলছি, আর শরীরের মধ্যে একটু কম্পন হচ্ছে, দুলছি কম্পন হচ্ছে, কিন্তু থার্ড সেন্স আমার যেন বলছে, বাবাকেও জিজ্ঞেস করি যে করবো কি না, তাও পাচ্ছি না, আবার যে সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছি। করতে 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 ওই জাগ্রত অবস্থায় আমি সুষুপ্তিতে চলে গেলাম। সুষুপ্তি বলতে গেলে আমি যেটাকে ফিল করি, ওনার সঙ্গে তো অনেক আলোচনা করতাম, উনি যে বোঝাতেন, তাতে আমার ওটা ডিপ স্লিপ যাকে বলে, মাথায় ওনার কোনো নিজস্ব কোনো সেন্স থাকে না, যে কারণে স্বপ্নে থেকেও ঊর্ধ্বে চলে যাওয়া বোধ হয়, স্বপ্ন দেখার যে অবস্থা তার থেকে ঊর্ধ্বে চলে যাওয়া, সেই সুষুপ্তি আমি চলে গেলাম। মানে একটা মূর্ছা যাওয়ার মতো আমার অবস্থা যেন হলো, মানে এই পড়ছি কিন্তু আমি আমার মধ্যে নেই। হঠাৎ আমার দু চোখ ভরে
আজকে বলে ফেলি, একদিন বাবা বারণ করেছেন, তো এ নিয়ে গুরুদেবের সঙ্গে আমার অনেক কন্ট্রাডিকশন হয়েছে, এই জন্য আমি পানিশমেন্ট পেয়েছি। আর 40 বছর ধরে আমি সে সাফারিং করছি কেন, সেইটা বলার জন্য আজকে আপনার সামনে এসে আমাকে এই ব্যাখ্যাটা করা যায় যে মহাপুরুষের কথাকে যদি উল্লঙ্ঘন করা যায় তারও যেমন সাজা নিতে হয়, বা মহাপুরুষ চাইলে অন্ধকার ঘরে যদি একটা সুইচ যেমন দিলে 1 সেকেন্ডে আলো জ্বলে যায়, জীবনটাকে এরকম আলোকিত করেও দিতে পারেন। এই দুটি দশা কিন্তু আমি দেখেছি জীবনে। কিন্তু তাই বলে যে আমার একদম বিশাল কিছু তা নয়, তবে জীবনটাকে বুঝে একটা জায়গা আছে তুলেছি। তা আমার মাথা দুলছে এরকম করতে, তো হঠাৎ ওই রকম অবস্থা দুলছে, মানে এরকম আসতে দুলছে, মাঝে কাঁপছি, আবার স্থিরে জব পড়িয়েছে করতে 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 আমার কান দিয়ে যে একটা আগুন বেরোচ্ছে, আমি বুঝতে পারছি শীত কোথায়, শীতের বাবা নেই, পালিয়ে গেছে। মানে শশা করে যাও, মানে আগুনের হলকা বেরোচ্ছে, আমি বুঝতে পারছি। তবুও আমি বাবাকে বলতেছি না, বাবা আমাকে এখনও জব করতে হবে, এইটা মুখে আসছে না, বলতে গেলে ঘুম পেয়ে যাচ্ছে এরকম লাগছে। হঠাৎ দেখছি আমি মানে কোথায় যেন মানে উড়ে যাচ্ছে, আমার যেন ডানা আছে, আমি উড়ছি, উড়তে 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 একটা পাহাড়ের উপর যেন উঠেছি। প্রথমে আমার চোখ বন্ধ করার অবস্থায় দুটো লাইট প্রবেশ করলো, মানে হোয়াইট লাইট, তারপর সেটা দেখি ব্লুতে কনভার্ট হয়ে গেল, ব্লুইশ চোখে দেখছি আমি এইভাবে, একদম ব্লু লাইট দেখছি, কোনো আওয়াজ নেই, কোনো গুরুদেব যেখানে আছেন তাও আমার খেয়াল নেই, যাই না, আমি মাঝে শূন্য কোনো স্থান, পাহাড় পর্বতের মাঝে বসে আছি এরকম। এবং একটা সুন্দর স্মেলও বলতে পারেন আপনি, যদিও আমরা ওই ধুনো টুনো দিই ওর মধ্যে, হয়তো সেগুলো পাচ্ছি, মাইন্ডিকে অন্য কিছু হচ্ছে। এবার করতে করতে আমি দেখছি, চোখ বন্ধ করা আছি, দেখি সেই লাইট দুটো আমার তো চোখে পড়ছে, ওই অবস্থা আমি এটা পাহাড়ে গিয়ে উঠেছি। আর আমার উর্ধে গুরুদেব বলছে আরেকটু চলে এসো, এসো এসো, ওড়ো। আর আমি না আর পারছি না, দেহ এত ভারী গেছে। আমি বলছি, বাবা আমি এখানে থাকি, আপনি কি ঘুরছেন উপরে? আচ্ছা, আপনি এসে যখন বসবেন আমার ডেকে দেবেন। আমি এটা মনে হয় কোনো সাউন্ড নেই, কিন্তু মনে হয় কথা বলছি, ওনাকে দেখছি আর যেন বলছি। ওই অবস্থায় ঘুমও ঠিক না, অথচ ঘুম, যেটা আপনাকে বললাম আমি একদম কোথাও হারিয়ে গেছিলাম ওটা ব্যাপার বলছি। তখন উনি হাত বাড়াচ্ছেন, আর আমি হাত বাড়াতে গিয়ে যেন একটু হলকে পড়ে গেলাম, পড়েছে না, বাবা বলে যে করেছে, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। তখন ওনাকে আমি কীরকম অবস্থা দেখলাম না, তো আমার যদি ক্যামেরাটা পুরো থাকতো আমার দেখাতাম, এক পা এইভাবে করে তোলা আর এক পাকে ভাঁজ করে এইভাবে করে আমার মুখে এক্স্যাক্ট যেন ওয়েট করছে কখন আমার ঘুমটা ভাঙবে, এইভাবে করে আমাকে দেখছেন। তখন প্রায় 4:30 এরকম হবে ভোর। আমি না থতমত খেলাম যে আরে বাবা কি মাত্র পাহাড় দেখলাম, আমি ছিলাম, ইনি এখানে। তখন আমি এর মধ্যে ঘুমের স্বপ্ন দেখে নিয়েছি, মনে ভাবছি। তো বলে কী হলো, চিল্লাই না কেন? তারপর আমি বলতে গেলাম, থাক থাক, কিছু কইতে হইব না, তুমি এ করো, যাও। এবার ভোর হইতে আসে, মানে হালকা, তখন এমনিতে বৃষ্টির রাত, তখনও ঝিরঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই ইলসেগুড়ি বৃষ্টি টাইপের। বলে যাও এবার মার ঘরে যাও, মানে ওনার স্ত্রী আর কি, আমার গুরুমা। তখন বললো ওনার কাছে যাও, গিয়ে পাশে একটা নিচে চৌকি আছে, ওখানে গিয়ে শুয়ে পড়ো মাকে বলে, যদি মা জেগে থাকে। মা এরকম সকালে উঠেই তো সারা রাত জব করতেন, জেগে থাকতেন। তো আমি একবার বাবাকে দেখছি আর ভাবছি যেটা কি, এটাকে কি বলবো, আমি চিন্তা করতে পারছি না কী দেখলাম, কি হলো। ওই করে করে আমি তখন মার কাছে গিয়ে শুয়ে পড়লাম। এক ভোরেই 9টা, সকাল 9টা, ততক্ষণে বাবা উঠে ওনার সকালবেলার ভোগ আরতি করা, ওনার ভাইয়ের ছেলেরাই করতে বেশি, উনি খাটের উপর বসে ওই করতাল বা এগুলো বাজাতেন, শুধু করতেন। তারপর আমি বলেছি, কেমন, ভালো আছো, ঘুম ভাঙছে? মানে হ্যাঁ বাবা। আমি যতবারই ওনাকে রাত্রে ঘটনা বলছি ততবারই বলছি চুপ, যতবারই রাত্রে ঘটনা যে বলতে চাচ্ছি আমি চুপ। এবার আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কী ঘটলো এটা। এবার এটাকে আপনি কি বলবেন, আপনাদের কাছে আমি বিচার ছাড়ছি যে এটা কি আমার কোনো হ্যালোসিনেশন, না সত্যি কোনো একটা জায়গায় উনি আমাকে উচ্চ মার্গে নিয়ে গিয়ে যেতে চেয়েছিলেন, আমি যেতে পারিনি। সেটা পরের গল্পেতে আমি কোন দিতে বলবো, কারণ উনি আমাকে গেরুয়া দিতে চেয়েছিলেন,
কিন্তু আমার কোনো লক্ষণ দেখে উনি বলেছিলেন, আমি আর শর্টে আজকে বলে যাই, পরেটা ভেঙে বলবো। বলছে যে না, ভাবছিলাম তরে গেরুয়া দিয়া জামু এই জন্মে, কিন্তু দেখলাম তোর পারদ্ধ আছে কপালে। হ্যাঁ, তুই বিয়া শাদি কইরা সংসার কর। ভাবছিলাম তোকে গেরুয়া দিয়ে যাব, কিন্তু দেখলাম হবে না তোর দ্বারা। তুই সন্ন্যাস নেবার পর যদি কোনো অন্যায় করিস, আমাকে 3 জন্ম কিন্তু তোর জন্য এই নরকগামী হতে হবে। অতএব তুই সংসার ধর্ম কর, যখন হবার তখন আপসে চলে আসবি, কোনো চিন্তা করতে হবে না। এই কথা উনি লাস্ট কথা বলেছিলেন। তাই এত বড় একটা মানে, এটা কি অলৌকিক বলবো না সত্যি আমার জীবনে কোনো ঈশ্বর দর্শন এইভাবে ছিল কপালে, মানে ওটা কি আমি আজ পর্যন্ত কিছু নামও দিতে পারিনি, আর গুরুদেবের মধ্যে খোলাসা করে পুরো শুনতে পারিনি। তবে উনি তো দেহ রেখে আস্তে চলে গেলেন। তো এটা আপনারা যারা শুনছেন, যারা একটু আধ্যাত্মিক চেতনা, তারা বুঝতে হতে পারবেন। আমার থেকেও যারা জ্ঞানী গুণী, আমি জ্ঞান, আমার তো জ্ঞানের কথা ছেড়ে দিন, আমার সঙ্গে যা প্র্যাকটিক্যাল ঘটনা আমি সেটাই ব্যাখ্যা করতে এসেছি। এর ভিতরে আর কোনো অভিপারে বাড়িয়ে চড়িয়ে কোনো ঘটনা নয়, সোজা সরলভাবে যা বলা যায় তাই আপনাদের কাছে পেশ করলাম, আপনারা বুঝতে পারবেন। এই গুরু চলে যাওয়ার পর আমার একটা ভ্যাকিউম, মানে কী বলবো, একটা গ্যাপ ছিল, লং পিরিয়ড। এরপর ওই গ্যাপ থাকার পর যে একটা ফিজিক্যালি যে বাবার কাছে যেতাম, যে স্নেহ, ওনার কাছে যখন আমি থাকতাম, উনি ওই 7টার সময় সন্ধেবেলা আমাদের আরতি হতো, ঠাকুরের আরাধনা হতো, সব কিছু হতো, ভজন টজন হতো। হওয়ার পর খাইতে চলো। আমি ভাবলাম এই 7টা খেতে যাব, এই সময় তো দোকানে এই রোল, চা, মুড়ি এসব আড্ডা হতো, খেতাম। সব দিন হতো না, কিন্তু মাঝে মাঝে হতো। তো বা আমরা যেমন টিফিন খাই, এরকম একটা ব্যাপার থাকতো। কিন্তু ইনি রাত্রে ডিনার করেছেন। তো ডিনার যখন খেতে যেতাম বাবার সাথে, বাবা নিজে মাধুকরি করতেন। উনি সবসময় সব কিছু একসঙ্গে মেখে আমাদের মধ্যে এটা দিয়ে একটু খেলাম, ওটা দিয়ে খেলাম, স্বাদ গ্রহণ করতাম, মাধুকরি করে হাতে দিতেন। ওটাও ছিল একটা সুপার, মানে কি বলবো, অমৃত ছিল আমার কাছে। এত ভালো লাগতো, এত ভালো লাগতো। তো সেই সব জিনিসগুলো যখন পেতাম না সাক্ষাৎ দিয়ে, আমার কোনো অনেক এর মধ্যে ছোটোখাটো প্রবলেম অনেক কিছু হয়েছে, ফ্যামিলি প্রবলেম বলুন, আমার বিজনেস প্রবলেম বলুন, বন্ধু প্রবলেম বলুন, এসব কিছু পাড়ার প্রবলেম বলুন হয়েছে। সেগুলো ছোটো ছোটো মানে সাধারণ জিনিস, আসতাম জলের মধ্যে সলভ হয়ে যেত, পরের দিন চলে যেতাম, এরকম ঘটনা। এগুলো ব্যাখ্যা করা, এগুলো আপনাদের জীবনে হয়। আমি যে এটা বলতে তো আমি নিজেকে ধন্য মনে করি তা নয়, আমার মধ্য কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে দেখুন, জীবনে আমি কিন্তু কোনোদিন সাধু হব, সন্ত্রাসী হব, সন্ন্যাস নেব, এই মনোভাব থেকে আমি 20 ক্রোশ মাইল দূরে ছিলাম। আমি এর মধ্যে কোনোদিন আসতে চাইনি, চাইতাম না। আমার হচ্ছে ফুর্তির জগৎ, হেস্টিংসের প্রপার হেস্টিংস, যেখানে বড় হয়েছি আমরা, অর্ডিন্যান্স ক্লাবে, যেখানে বড় লোকেরা পয়সা দিত, আমরা ওদের সঙ্গে ফ্রিতে ঢুকে লন টেনিস খেলেছি। সে একটা দিন ছিল তখন, সেসব জায়গায় মানুষ হয়েছি। তো ন্যাচারালি এই পুজো আচ্ছা, ঠাকুর দেবতা গুরু এসব ব্যাপার ছিল না। এসতে গেলাম কি জ্যোতিষকে দেখাবো, সেখান থেকে আমার ওনার সঙ্গে প্রায় 99, মানে 88 এসছি আর 99, প্রায় কত হলো তাহলে 11 বছর। 11 বছর সঙ্গ করেছি, চিন্তা করে দেখুন। তার মধ্যে উনি আমার দীক্ষাও দিচ্ছেন, এবং দীক্ষা মানে যা তাভাবে দীক্ষা না, যেটা টং টং নাম, উনি নিজেকে অর্পণ করে দিয়ে বলে, আজ থেকে তোমাকে আমি আমার গোত্রান্তর করলাম, তুমি কিন্তু তোমার গোত্র এই বলবে। এর মর্ম আমি আজও বুঝিনি, আজও জানি না, আমার আগের গতিকে যায় না। তবে একটা জিনিস আমি মর্ম উপলব্ধি করি বা যেটা বুঝি, এখন আমার কিন্তু সাধারণ ব্যক্তির সঙ্গে কথা হয় না, তাকে হেটিং অ্যাটিচিউডের নেই, মানে তাকে ছোটো করে দিয়েছি তা না, যে খুব একটু নিম্ন মার্গে কোনো সবসময় বৈষয়িক কথা নিয়ে করে, আমি সেখান থেকে উঠে চলে আসি। যে একসময় এর সঙ্গে আমি প্রচণ্ড লিপ্ত ছিলাম। এখন আমার জীবনটাই হলো খুব একটু নিরালা জায়গা, একেবারে অফ সময় পেলে যতটুকু পারি ততটুকু সাধন ভোজন করি, আর নাহলে বাজে কথা, বাজে প্রচুর বলেছি জীবনে, প্রচুর মানে ঘুরেছি ফিরেছি, হই হুল্লোড় করেছি, একটা জীবন কেটেছে। তারপর ম্যারিড লাইফ হয়েছে, কেটেছে সব কিছু, কিন্তু এখন একদম স্বতন্ত্র হয়ে গেছে। এটা উনি এই কালটা ধরিয়ে গেছেন কিন্তু উনি আমাকে। এবং আমি আরেকজনের সঙ্গে পেয়েছিলাম, সেটা হচ্ছে শ্যামাচরণ লাহিড়ীর বংশধর, সেটা বাঁকসাড়ায় লাহিড়ী মশাই, ওনার বইও আছে, ওনার কাছেও গেছিলাম। সেও হ্যাঁ এক মারোয়াড়ি, আমার যাতে আমার মহাজন আর কি, সে নিয়ে গেছিলো, সেও নিয়ে গেছিলো আমাকে।
আমি আমার প্রথম গুরুদেব থেকে কী করে দাদাজির কাছে এলাম, সনাতন দাদাজি মহারাজের কাছে কীভাবে এলাম, এটা তো আগের এপিসোডে বলেছি। তার মধ্যে একটা দাদাজির একটা ঘটনা, সেদিন টাইম ছিল না, আমরা বলতে পারিনি, এটা আজ আপনাদের কাছে শুনে যাব। শোনাবার মানে এই না যে আমি বিশাল কিছুটা মনে করবেন, আমি বিশাল পুণ্যবান বা আমি অলৌকিক পেয়েছি বলে আমি কিছু হয়ে গেছি, কেউ করে একদম না। অলৌকিক সবার সঙ্গে হচ্ছে, কিন্তু আপনার সঙ্গে হচ্ছে, যতজন আপনারা দেখছেন শুনছেন, সবার সঙ্গে জীবনে কিছু না কিছু কোথাও অলৌকিক ঘটে থাকে। এই বিষয় এগুলো মানে না হলে মানুষের, আমার তো মনে হয় জীবনযাত্রা ঠিক পূর্ণ হয় না। অযাচিত অনেক সময় পাড়ায় কিন্তু এই ভাগ্যিস আমি পেয়ে গেছিলাম, ওটা জানিস তো, এই ছোটো ছোটো এলাম আমরা পেলাম, এটাও কিন্তু কোনো একটা আশীর্বাদ বর্ষণ হচ্ছে উপর থেকে, যাটা আমরা দেখতে পারি না। সেটা কি আমরা বলি অদৃষ্ট, এই আমার অদৃষ্ট ছিল এটা পাইনি, আমার অদৃষ্ট ছিল আমি পেয়েছি, এটা বলি না, অদৃষ্ট যাহা দৃষ্টিত নয়, যাহা দেখা যায় না। আমার তো মনে হয় আমি এইভাবেই ব্যাখ্যা করে দিতেগুলোকে। তো 11 বছর যখন আমার প্রথম গুরুদেব, নামও বলেছি আপনাদেরকে, তো সেই গুরুদেব যখন আমার সঙ্গে বিয়োগ হলেন, খুব ছটফট করতাম। উনি আমার বিরাট একটা আমব্রেলা ছিলেন, মানে ছাতা, মানে ছাতা মানে কি, যে মানে লৌহ বর্বর ছাতা আর কি, ওনার কেউ আমার কিছু ওর তোলা ঢুকে গেলে আমার দুনিয়ার মানে জমও ছুতে পারবে না, এটা আমার বিশ্বাস হয়ে গেছিলো। কিন্তু যখন উনি চলে যায় তখন নাকি একা একা একটু লোনলি ফিল হতো, ওই সংসার ধর্ম, তখন অলরেডি আমার বিয়ে থা হয়ে গেছে, আমার একটি মাত্র ছেলে সহ হয়ে গেছে, তাদের স্কুল কলেজে সব নিয়ে পরপর জীবন কাটছে। এই সময় আমার ওই বরফানি দাদাজির অমরকণ্টকে যিনি প্রথম এসে ওনার আসন স্থাপন করেন, সেই দাদাজির সঙ্গে আমার সাক্ষাৎকার হলো। সেটাও একটা অলৌকিক ঘটনা, এটা দোকান থেকে আমি জানতে পেরে গেলাম, এটা আগের আমার এটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু এই সঙ্গে তো একটা কথা, এটা আমি মনে করি এটা অলৌকিক, জানি না আপনাদের কাছে এটা মনে হবে কি অলৌকিক না এটা সাধারণভাবে হয়ে থাকে, সেটা মনে করবেন। আমার শাশুড়ি শেষ বয়সে দিয়ে যান, আমার শ্বশুরমশাই গত হয়ে যান, উনি টাটার ইঞ্জিনিয়ার ছিলেন, শাশুড়িতে গৃহিণী ছিলেন। তো ওনার একই মেয়ে, তো আমার কাছে আমরা এক জায়গায় থাকতাম, আমার শাশুড়ি, আমি, আমার ওয়াইফ, ছেলে এক জায়গায় থাকতাম। তো লাস্ট জীবনে ওনার এই ফিমার বোন ফ্র্যাকচার হয়ে যায়, এই কোমরে, এই এটাকে ফিমার বোন বলে না, যাই হোক কি বোন, এইটা ফ্র্যাকচার হয়ে পড়ে গিয়ে উনি বাথরুমে স্লিপ করে গেছেন, খুব স্লিপারি ছিল, ওই গ্রানাইটের ওর মধ্যে পড়ে গিয়ে ভেঙে যায়। ভেঙে যেতে তা ট্রিটমেন্ট চলেছে, ওটা প্লেট বসানো হলো, সব কিছু ওনার ঠিকঠাক হলে চলছে, 1 বছর 1.5 বছর ঠিক আছে। কিন্তু ওই খুব মানে হেভি ডোজের কড়া ওষুধ খেতে খেতে, আমি জানি না সেই জন্য কি না, ঠিক রাইট হ্যান্ড মানে থাইতে উড়ুতে একটা গোল প্রায় মনে করুন কীভাবে না বলবো, এরকম মতো একটা মানে বাটি মতো ফুলে গেছিলো, আর খুব পেন পেতেন উনি, কষ্ট পেতেন। আমরা এবার খারাপ লাগতো, এবার আমরা সঙ্গে সঙ্গে ওটা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিলাম, অর্থোপেডিকে দেখালাম, হাড়ের ব্যাপার, হাড়ের মধ্যে উনি ব্যাপারটা হচ্ছে। উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে বাইরে চেম্বারে দেখেছিলাম, যেটা উনি বলছেন, বলে দেখো এনাকে সবচেয়ে বেটার হবে, তোমরা এরা তো আছে ওনাদের, যেহেতু উনি টাটার ছিলেন, তো ওনাদের মেডিকেল ছিল, টাটার মেডিকেল, তো চিন্তা নেই, তুমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি করে দাও। আমি ওটা তো ক্যান্সার প্রুফ ছাড়া বা ক্যান্সারের ওখানকার ডাক্তার ছাড়া তো অ্যালাউ করবে না, ওখানে তো এনে জেনারেল ট্রিটমেন্টের জন্য কেউ ভর্তি হয় না। বলে আমার রেফার, আমি ওখানকার একজন মানে বোর্ডে আছি এবং আমি ওখানে ডাক্তার বর্তমান, আমার চিঠি নিয়ে যাও, নিয়ে গেলে ওনাকে ভর্তি নিয়ে নেবেন। এবং তাই হলো, ওনাকে ভর্তি নিয়ে নেওয়া হলো। উনি 3বার ভালো হয়ে এসছেন, 3বার ভালো হয়ে আবার গেছেন ওই থায়ের ওই ব্যাপারটাই নিয়ে। কিন্তু প্রতিবারে লাস্টবার উনি বললেন এবার একবার পুরো ড্রিল করা হবে হাড়ের মধ্যে, হাড় থেকে কি মজ্জা থেকে বার করে উনি নিতে দেবেন। সে ওটা আর কমছে না, ওটা বের হয়ে গেছে। তো ওইরকমও ঠিক হয়েছে, ট্রিট চলছে ট্রিটমেন্টে, ওরকম অবস্থা। একবার আমি আমার ওয়াইফ আবার চলে গেলাম রাজনন্দগাঁওতে দাদাজির সঙ্গে দেখা করতে। দাদার সঙ্গে দেখা করে, দেখুন আমরা তো গুরুর কাছে যাই কখন জানতো, যখন নিজের অবস্থা খুব সংকীর্ণ দশায় পড়ে। ওই জন্য আমার প্রথম গুরু বলতেন, সবই সদ্গুরু জানেন তো, বলতেন তোমরা তো গুরু মানো না, গরু পালছো, আর গরু পাললে কি গরুর দোয়ায় খালি দোয়ায় দুধ নিবা, তোমার তো গুরু মনে করো না, গুরু তোমাদের কাছে গরুবৎ, তাকে
হবে, আমার ছেলের বিয়ে কবে হবে, আমার মেয়ের এই পড়াটা হচ্ছে না, আমার এই বাড়িটা হতে হতে জমিটা আটকে আছে, বাবা একটু দেখবেন, আমার স্বামীর এই অসুখ হয়েছে দেখবেন। প্রত্যেকের এই নিজের জাগতিক প্রবলেম ছাড়া কেউ বলে না যে আমি কি করে এই জগৎ থেকে মুক্তি পাবো, বা আমি কি করে ঠাকুরের সান্নিধ্যে থাকতে পারবো, তার কাছে বসবাস করতে পারবো, সেরকম আমার একটু পথ দেখিয়ে দিন না। কোনোদিন জিজ্ঞাসা, এটা আমার প্রথম গুরুদেব বলতেন। কিন্তু ঠিক দাদাইয়ের কাছে ব্যাপারটা আমাদের সেরকম হয়েছিল। যখন দরকার পড়লো আমরা আবার ছুটলাম, তখন কিন্তু আমার অসুখটা সেরে গেছে। আমার সেরেছে, আমি বহালতবিতে আছি, মেডিকেল তো কোনো ট্রিটমেন্টই করতাম না। যেদিন ডায়াদির কাছে পৌঁছেছিলাম, আর উনি আমাকে ওই ডাস্টটা দিয়েছিলেন, বিভূতি, সেটা খাওয়ার পর থেকে আমার আর কোনো মেডিকেল ট্রিটমেন্টই করায়নি। জোর গলায় বলছি, আমার কাছে সব এই কাগজপত্র আছে, এবং এটা আমি আগের এপিসোডে বলেছি। তো এবার উনি গিয়ে বলাতে আমার স্ত্রী ন্যাচারালি, তার মা, ওর মনটা ছটফট করছে, আমি তো বলবো, একটু পরে বলবো। আর আমার বলা চাওয়া জিনিসটা যেন জীবনে খুবই কম। দাদির কাছেও হয়েছে, আমার আগের গুরুদেবের কাছেও হয়েছে, খুব কম। তবে আগের গুরুদেব খুব ফ্রিকুয়েন্টলি মিস করতাম। আর দাদা যিনি ছিলেন অনেক, তো বুঝতেই পারছেন কী স্তরের উনি। কিন্তু উনি যেহেতু হিন্দি ভাষী, সেই জন্য একটা যে মনের, আমাদের বাঙালির মধ্যে যে অন্যরকম টান, বাবাকে বললাম, বাবা যা বুঝে গেলাম, আমার মনটা খুব শান্তি লাগলো। আমাকে বলতো, ক্যা বলতো, হ্যাঁ বলো, এই যে দুবার ভেঙে বলতো, তো আমার একটু ইতস্তত লাগতো, আবার বলতামও, কিন্তু উনি বুঝে যেতেন সব কিছু। বাংলা বললেও বুঝিয়ে নিতেন আগে সময় দাদাজি, বললে বলতো ঠিক আছে ব্যাঠো সমাজ গিয়া। তো এবার দাদাইকে আমার ওয়াইফ দেখিয়ে বলছেন, দাদাজি আমার মার এই পায়ের এই জায়গাটা না একটা এরমভাবে ফোড়া মতো হয়েছে, আজ 3 মাস মতো ওনাকে ট্রিটমেন্ট করছি, এর মধ্যে 3বার হসপিটালে ভর্তি করেছি, হসপিটালে শাড়ি নিয়ে এসেছি ব্যথা কমে যাওয়াতে, কিন্তু ওটা পুরো দমে এটা কমেনি। আপনি একটু, উনি অনেক কষ্ট পাচ্ছেন, খুব করেন আমাকে, তো আপনি একটু ওনাকে যেটা ভালো হয় সেটা কৃপা করুন। আমরা তো ইন্ডিয়াতে বলতে পারি না যে আপনি ওনাকে নিয়ে নিন, মুক্তি দিন, কিন্তু আপনি যেটা ভালো সেটা করুন। বলে ঠিক হ্যাঁ, উনি ওই কথা বললেন। তা এবার চলে এলাম। এবার এই লাস্টবার, এবার আমার কিছু কথা না আগে পরে হয়ে যায়, ঘটনাগুলো এত ঘটনা তো মনে থাকে না। তো ওনাকে শেষবার যখন ট্রিটমেন্টটা করিয়ে বেহালা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, ওই হাসপাতালে আজকে বিকেলে ছুটি দিয়ে দেবে। আমরা আজকে বিকেলে, তার পরের দিন আমরা আবার দাদার কাছে যাচ্ছি এমনি। এইটা না দাদার কাছে আগে বলেছিলাম ওই কথাটা, যেটা একটু আগে বললাম না, যে এখানে ওনার এরকম ব্যথা রয়েছে। তো এই কথা বলার পর দাদাই তো আশীর্বাদ করেছিলেন, চলে এলাম। তো সেই সময় আরেকবার ভর্তি হয়েছিলেন, ওনাকে বাড়িতে নিয়ে আসবো। আমি সকালে গেছি, ওয়াইফ যথারীতি স্কুলে রয়েছে, আমার তো দোকান স্টাফ আছে, ম্যানেজার আছে, ওরা রয়েছে। আমি এই সকালবেলা হসপিটালে গিয়ে সব কাগজ টাগজ সব ঠিকঠাক করে সই করে সব রেডি করে নিয়েছি। বলছি বিকেলবেলা সে নিয়ে যাবো, ওয়াইফ আসবে, আমরা একসঙ্গে নিয়ে যাবো। তো কেন মেনলি ওয়াইফ আসবে এই জন্য আমি একটা অ্যাক্সিডেন্ট করার পর গাড়ি চালানো ছেড়ে দিয়েছিলাম, আমার ওয়াইফ চালাতে পারে, ওই ড্রাইভ করে সে নিয়ে যাবে আর কি, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। ওই বলে আমি ওখান থেকে এসেছি। হসপিটাল থেকে ডায়মন্ড হারবার রোডে আসতে গেলে অটো করে আসতে হয়, এতেছি। আর ওই মুখটা ওর একটা 4 রাস্তার জংশন মতো, ঠিক 4ও বলবো না, 3টেও বলতে হয় না। ওই ফুটপাথে দাঁড়িয়ে থাকে, আর ওইদিকে আছে আপনার 3 বাস স্ট্যান্ডের একটা ইয়ে আছে, ডিপো আছে। আর এইটা এখান দিয়ে একটা রাস্তা আসছে, বেহালাতে একটা রাস্তা আছে, বাকিটা ডায়মন্ড হারবার দিকে আছে, একটা ট্রায়াঙ্গুলার জাংশনের মতো আছে ওই জায়গাটা। আমি এসেছি ঠিক কথা, এসে আমি দেখছি সিগন্যাল পড়েছে। আমি অটো থেকে নেমে আমি রাস্তা পার হয়ে ওই পাড়ে যাবো, ওখান থেকে অটো ধরে আমি বাড়ি যাব। তো সিগন্যাল দেখছি, রেড সিগন্যাল রয়েছে। তো মানে আমি এভাবে পার হচ্ছি, আর এই সাইডে আমার রাইট হ্যান্ড সাইডে 3টে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, 2টো পরপর স্টেট বাস, আর তারপরে মানে এমনি ছোটো গাড়ি রয়েছে, কিন্তু ওটা আমি দেখতে পারছি না। তো আমি যে লাল দেবে, আমারও তাড়াহুড়ো ছিল, যেতে হবে, প্যাকিং ফ্যাকিং করা আছে, কালকে চলে যাচ্ছি, আজকে বিকেলে আবার আসতে হবে, বিকেলে শাশুড়িকে নিয়ে যাব বাড়িতে ফেরত। তো ওটাকে নিয়ে আমি জাস্ট পার হয়েছি, মানে একটা গাড়িকে পার করেছি, 2টো করতেই সিগন্যালটা ফেলে দিয়েছে। ফেলে দিতে, এটা ঠিক আমি দোষও বলবো না, কিন্তু দোষটা হচ্ছে ছেলেটার রক্তর যে গরমে তার দোষ, মানে স্টার্টই দিচ্ছে বোধহয়
কী বলবো, মানে আপনাকে একদম থার্ড গিয়ারে বলতে পারেন। হ্যাঁ, মানে মনে হচ্ছিল এক চান্সে মানে আমরা ফ্লাইং ওড়ার মতো দিয়েছে। আর আমি সবে একটা বাস পেরিয়ে আরেকটা বাস পেরিয়ে যে যাবো, আমি ওর স্পিডটা দেখে আমি ভ্যাবসায় খেয়ে গেছি। মানে আমি দৌড়ে গেলেও ক্রস করতে পারবো না, আমাকে লাগবে একদম ব্যাপারটা। ছেলেটাও ভয় খেয়ে গিয়ে নিচের বাইকটাকে উঁচু করে ধরেছে, আর তার চাকাটা আমি যখন এদিকে মুখ করে আমি এই গেলাম এরকম করে বলতে যাচ্ছি আর কি, শটান করেছে আমার বুকে সামনের চাকাটা লাগলো। আর যেগুলো আমরা সিনেমা দেখি না, ধাক্কা দিয়ে পেছন দিকে যেন ভাঁজ হয়ে গিয়ে পড়ে যাওয়া, শূন্যের মধ্যে গিয়ে মুড়ে ঠিক ওইভাবে আমি উড়ে পড়েছি। অতটুকু অব্দি আমার সে যা আমি পড়ছি, বুঝলেন, এত জোর লেগেছে না, আমি ওর মধ্যে আমি সেকেন্ডের থেকে তার হাফের মধ্যে চিন্তা করেছি আমি আমি এখানে ইতি হয়ে গেলাম, আমার ওদের জীবন ফিরে পাবো না। আমি এটা ভাবতে আমি পড়ে গেছি। যখন পড়ছি তখনও সেই একটা ওই ওরম আস্তে আস্তে আমার চোখটা আলো থেকে আস্তে 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 নিভে অন্ধকার হয়ে এলো। অন্ধকার হয়ে এসে আবার সঙ্গে সঙ্গে এটাকে আবার আলোকিত হয়ে গেল। আমি এটা বুঝতে পারবো না এটা শারীরিক কোনো অ্যাক্সিডেন্টের জন্য ঘটনা বা ঈশ্বরের কোনো প্রবেশ হয়েছে কি না, মানে আমার ভেতরে কোনো এরকম কোনো ঘটনা ঘটছে কি না যেখান থেকে আমি একটা মৃত্যু বলতে পারেন ওটা ওই ছাড়া না, চারিদিক থেকে হই 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 করে লোকজন ছুটে এসে সব আমাকে মানে তাড়াতাড়ি তুলে নেওয়ার জন্য 2-3 জন তো পুলিশকে ফোন করে দিল যে এমনি ছেলেটা পালিয়ে গেছে ওর বাইকটা নিয়ে। সব গাড়ি ঘোড়া চালাতে থেমে ভিড়, অটোওয়ালা এরা সব তুলতে এসছে। আমার চশমা একদিকে ছিটকে বেড়েছে, আমার ফাইল চলে গেছে একদিকে, হাতে সকালবেলা টিফিন কারি বাড়িতে খাবার নিয়েছিলাম শাশুড়ির জন্য, সেই টিফিন ক্যারিয়ারটা ফেরত নিয়ে আসি, সেইটা ছিটকে পড়ে গেছে, লোকেরা কুড়িয়ে এনে দিচ্ছে। আমি আর উঠেছি না, বিশ্বাস করুন, যেন আমি ঘুম থেকে উঠেছি, আমি ময়লাগুলো ছাড়ছি এমনি করে ময়লাগুলো ছাড়ছি। আমার লোকেরা বলছে, দাদা আপনার কোথাও লেগেছে, আপনার মাথা চোট লাগেনি তো? মানে আমি যে ফ্লাইং উড়েতে পড়েছি সেটা সবাই অবজার্ভ করেছে, আমি শুনলাম ওদের মুখে। কিন্তু আমাকে সবাই নিয়ে একদম ধারে প্রথমে বসিয়ে দিল, আগে বসে সব ঘিরে রয়েছে, ভাবছি এই লোকটা জ্যান্ত আছে না মরে গেছে, না মরে গিয়েও কথা বলছে বোধ হয়, এরকম তো হতে পারে না। যেইভাবে বাইকটা মেয়েছে ধামাস করে একদম আওয়াজের মতো, আর সেই এতে আমি উড়ে গেছি, মানে আমার বডিটা উড়ে গিয়ে পড়েছে। অথচ আমি উঠে ঝাড় ফাড় সব দিচ্ছি, দিয়ে আমি না আমার কিছু হয়নি, কিন্তু ছেলেটা তো খুব বাজেভাবে করলো। আমি দেখুন আমি আমার লোককে বলেছি তো আমার কোনো দোষ নেই, আমি সিগন্যালটা তখন ছিল, আমি ক্রস করেছি, হাফ ক্রস করছি, হাফের সময় কিন্তু সিগন্যালটা চেঞ্জ হয়েছে। আর হতে ছেলেটা এত ফাস্ট, ও আবার এদিকে ওর হিতে বা আমার বাঁ দিকে, ও না বুঝতে পারে এত জোর চালিয়েছিল, সেই সময় আমি মুখে এসে গেছি। এটা কাকতলীয় ঠিক নয়, কোনো বড় ফাঁড়া আমার যা মনে হয়। পরের দিন দাদাজির কাছে যাচ্ছি, কিন্তু ভালো করে মনে রাখবেন এই জিনিসটা। এগুলো যে যাক আমাকে সান্ত্বনা দিচ্ছে না। আপনি ওই যে বলছেন না ডিপ যে লাইট হয়েছে, ওটা মেডিকেল টাইমে হয়তো বলে আপনার একটু কিছু জন আমি আনকনসিয়াস হয়ে গেছি হ্যান। আমার মন তা বলছে না, কিছুতেই বলেনি। আমি আমার একটা চোট মানে একটা খারাপ কোথাও লাগেনি, একটা আঁচড় লাগেনি, কোনো হাঁটুতে হাড়ে লাগলে ব্যথা তা হয়নি। ওই ধাক্কাতে বুকের কমসে কম ওয়ান সাইডে 3-4টে রিব আমার ভেঙে যাওয়ার কথা একদম ডেফিনেটলি। মানুষের মৃত্যু এমনও দেখেছি এখান থেকে এমনি থুবড়ে পড়েছে, ভেঙে গেছে। আর আমাকে তো একটা ফোর্সেবল বাইক, অত বড় ভারী একটা বাইক ধাক্কা দিচ্ছে, সেই লোক আমি উঠে বসেছি। আমি মনকে কী দিয়ে সান্ত্বনা দেবো? আমি তখন আমার অগত্য এটাই তো মনে পড়ে যায় না, মাথার উপর জিনে যাচ্ছে, আমি আকাশে দিয়ে তাকাচ্ছি আর ঝরঝর করে আমার অশ্রু বয়ে যাচ্ছে। লোকেরা ভাবছে আপনি আপনি ভাববেন না, কারণ লোকেরা সান্ত্বনা দিচ্ছে একদিকে, আর আমি কাঁদছি কিন্তু ওনার কথা ভেবে, যেটা কী হলো, এটা কী থেকে কী দাঁড়ালো জিনিসটা। সবাই তুলে দিল, আমার টিফিন খেয়ে এনে দিল, চশমা এনে দিল, চটি এক দিয়ে চলে এসেছিলো সে এনে দিল, পোয়েটের আবার সবাই হাত ধরে ধরে আমাকে নিয়ে অটোতে বসিয়ে দিল। তো এইগুলো জীবনে এক একটা এমন টার্নিং, যেখানে বলতে পারেন আমার মৃত্যু না হলে আমার পঙ্গু হয়ে যাওয়ার মতো ব্যবস্থা ছিল, কিন্তু সেটা আমার হতে দেননি। আমার বিশ্বাস আমার মাথার উপর কোনো অদৃশ্য শক্তি কাজ করে গেছেন, যার দ্বারাই আমি সেদিনকে মতো মুক্তি পেয়েছিলাম।
আপনাদের কাছে ছাড়লাম। তারপরেও একটা কথা শেষমেশ বলে যাই, অলৌকিক মানে এটা ভাববেন না যে আমি বিশাল কিছু আপনি কিছু না। এরকম ঘটনা অনেক ঘটে। এই করতে করতে একদিন সত্যের পথে থাকুন, সবাই সত্যের পথে আসুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, তিনি আছেন অহরহ, আপনার মধ্যেই তো আছেন। আমরা কিন্তু খুঁজে বেড়াই, আমরা জানি না আপনার ভেতরে উনি বসে আছেন, আপনি বুঝতে পারছেন না। কবির দাসের বোধহয় একটা দোহা আছে খুব সুন্দর, কবির দাস না তুলসী দাস, যাই হোক দুটোর মধ্যে আমার একটু কানেকশন আছে। একটা দোহা আছে, बोले तू कहाँ ढूंढे रे मुझे बंदे, मैं तो तेरे पास हूँ, ना तो मैं मस्जिद में हूँ, ना तो मैं मंदिर में हूँ, ना तो मैं चर्च में हूँ, तो मैं तो हमेशा तेरे ही पास हूँ। ওহে বান্দা মানে ওহে শিষ্য বলুন বা ওহে ব্যক্তিকে ওরা উল্লেখ করে, এটা ওহে মহাশয় তুমি কোথায় আমাকে খুঁজছো, ঈশ্বর বলছেন আর কি, এটা তুলসীদাসের কথা, যে হে মহাশয় তুমি কোথায় আমায় খুঁজছো, আমি তো তোমার ভেতরেই তোমার পাশে আছি। আমি না তো মসজিদে থাকি, না তো মন্দিরে থাকি, না তো চার্চে থাকি, না তো গুরুদুয়ারে থাকি, আমি তো থাকি শুধু তোমার অন্তরের মধ্যে, তুমি শুধু আমায় বেছে নাও। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, খুব কঠিন অনুভব জীবনে আমি উপলব্ধি করেছি, এবং এগুলো আমাকে চেঞ্জও করেছে, অনেক স্বতন্ত্র হয়ে গেছি আজকে। হয়তো আমি জানি না আর কোনোদিন বলতে পারবো কি না, বলতে আসতে পারবো কি না। আপনাদের একটাই কথা বলছি, অলৌকিক মানেই সে বিরাট কিছু কেউ কেটে নয়, সবার মধ্যে অলগোছে। তবু আপনার ঈশ্বরের পথকে ধরে থাকুন, গুরু কিন্তু আপনার কাছে নিয়ে চলে আসবে। আমি 3 জন সৎগুরু পেয়েছি, এছাড়া টোটাল আমি 5 জনকে পেয়েছি। 3 জনকে আছে আমার কাছে মন্ত্র নেওয়া, আর 2 জনের কাছে হয়তো আমি মন্ত্র পাইনি, সেও অনেকগুলো ঘটনা আছে। এই বলে আমি আপনি আমার আগের এপিসোডেও আপনার পবিত্র অশ্রু জলে সেই ভিডিও স্নাত হয়েছিল, আজও হলো, এবং আশা করি দর্শক বন্ধু আপনারাও খুব মন দিয়ে দেখলেন। এ প্রসঙ্গে একটা সংযোজন আমি করব। গতকাল এই ঘটনাটা ঘটেছে আমার সামনে নয়, কিন্তু আমার পারিবারিক জীবনে। এই রামেশ্বর যা যে ঘটনা লাস্ট যেটা বললেন, গতকাল ছিল আমার ছোট মামার বাৎসরিক, কালকে ছিল শনিবার। আমার কর্মস্থল থেকে আমাকে যেতে হবে পানিহাটি ঘাটে, ওখান থেকে আমি কোন্নগর যাব, ওপারে কোন্নগর। আমি গেলাম, কিন্তু আমার পরিবার তার আগে চলে গেছে। পরিবার বলতে আমার স্ত্রী আমার 2 মেয়েকে নিয়ে, ও স্কুটি চালাতে পারে। আমি বলছিলাম তুমি আগে থেকে চলে যাও, কারণ আমি যে সময় বেরোবো ওই সময় গেলে দেরি হয়ে যাবে, তোমরা আগে অ্যাটেন্ড করো, আমি আমার সময় মতো তারপরে যাচ্ছি। এইবারে ওরা ওখানে অ্যাটেন্ড করে ফিরে গেছে, আমি যেহেতু পরে গেছি আমি আরেকটু বেশি সময় ছিলাম। বাড়িতে এসে একটা অদ্ভুত ঘটনা শুনলাম, সেই ঘটনার কথা আপনার সঙ্গে আমি রিলেট করছি, এবং আমি খুব কি বলবো সৌভাগ্যবান, আপনার এই লাস্ট ঘটনার সাথে সেটা অনেকটাই যায়। কিন্তু আপনার ঘটনা অনেক বেশি সাংঘাতিক, কিন্তু আমার ঘটনাটা এমন একটা ইনসিডেন্ট মধ্যে পড়েছে যেখানে আমি ভাবতে পারি না যে ঈশ্বরের হিসাব আর আমাদের হিসাব, মানে ঈশ্বর পুরো আমাদের চালনা করছেন পুরোটাই। একদম কিচ্ছু করার ক্ষমতা নেই আমাদের, কিচ্ছু নেই। কিচ্ছু না। আমি এটা উপলব্ধি করলাম, আমি যখন একদিন কিছু জানতাম না, কিছু বুঝতাম না, তখন এগুলো মানে করতাম দূর, এগুলো অ্যাডভাইস দেয় বড়রা বোধহয় করছে। তো আজকে বুঝতে পারছি এই কথাগুলো কি, মানে বলতে গেলে অনেক কথা শেষ হবে না, রাত কভার হয়ে এত কিছু কথা আছে, কিন্তু কয়েকটা যেগুলো আমার মনে দাগ কেটে গেছে আমি সেগুলো নিয়ে আপনাদের অবশ্যই বলছি। আপনারা অনেকে বলেন যে অলৌকিক ঘটনা, সাধক অলৌকিক রহস্য, আপনারাও অলৌকিকত্বের মধ্যে বাস করছেন। একদম আমি যদি সবাই। অলৌকিকত্বের সহায়তা না পেতাম, না আমি দুটো কথা আপনাদের বলতে পারতাম, না আপনারা দুটো কথা আপনার বাড়িতে বসে টিভি বা মোবাইলে শুনতে পারতেন। যারা এগুলোকে অজুহাত বুজরুকি বলেন, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তাদের করুণা দৃষ্টিতে ক্ষমা করেন, এর বেশি কিছু না বলাই ভালো। একদম। এইবার যেটা ঘটেছে সেটা আপনাদের বলি। তা আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, ও গাড়ি চালাচ্ছে, ও মানে একটা রেলগেট পরে, রেলগেটটা পড়া ছিল, রেলগেট অনেকক্ষণ ধরে বন্ধ থাকলে বুঝতে পারছি দুদিকে প্রচুর জমে যায়। এবার রেলগেটটা যখন তুললো, রেলগেটটা করে যখন ওপারে যাচ্ছে, ওপারে দেখছি একটা অটো উল্টো দিক থেকে আসছে, ও আবার রেলগেটটা তুলেছে পেরিয়ে দিকে আসবে। অটোটা মানে টাল খাচ্ছে, পেছনে প্রচুর মাল,
অটোটার পেছনে প্রচুর মাল, মানে যাত্রীবাহী অটো নয় কিন্তু, আচ্ছা, পেছনে প্রচুর মালপত্র রয়েছে। এবার সেটা ড্রাইভার নিজে নেশাগ্রস্ত ছিলেন বলে আমার মনে হচ্ছে, কিন্তু এটা হতে পারে যে প্রচুর ভার ছিল বলে উনি ঠিক ব্যালেন্সটা রাখতে পারেনি। আমাদের পরিবারের 3 জন, মানে আমার 2 এবং ওয়াইফ, ওরা সামনে অটোটা, মানে ওরা সামনে স্কুটিটা ধরে এগোচ্ছে, ওরা দেখতে পাচ্ছে অটোটা সামনে দিয়ে আসছে। প্রথমে করলো কি, ওদের স্কুটির আগে আরেকটা স্কুটি ছিল, একজন দম্পতি ছিলেন, ওইখানে একটা জোরে মারলো, ওইখানে একটা জোরে ওর কানাটায় মারলো, মেরেই বাঁ দিকের একটা দোকান ঢুকে গেল। বাঁ দিকের দোকান ঢুকে গিয়ে ওর সামনের সেই জিনিসপত্র রাখা ছিল তার মধ্যে দাম করে গিয়ে মারলো। এইখানে একটু যদি ওই আগে স্কুটিটা না থাকতো তাহলে কিন্তু আমাদের পরিবারের 3 জনকে এসেও মারতো। এবার টাইমটা লক্ষ্য করুন, আমার বড় মেয়ে তখন আমাকে বলছে, দেখো ভাবি, 2টো জায়গায় আমাদের সময়টা মাইনাস হয়েছে। কোন 2টো জায়গায়? গতকাল ছিল শনিবার, এবার যাওয়ার সময় শনি ঠাকুরের যে বিভিন্ন পাড়ায় বিভিন্ন রকম জায়গা থাকে, সেইখানে গিয়ে আমার ওয়াইফ গিয়ে প্রণাম করে 2টো পয়সা দিয়েছে, ওখানে টাইমটা মাইনাস হয়েছে। এইবার যখন স্কুটিটা রেলগেটের আগে পড়া ছিল, তখন স্কুটিটা অফ করা ছিল, যখন রেলগেটটা উঠেছে ও যতবার স্টার্ট দিচ্ছে স্টার্ট নিচ্ছে না, ওখানে টাইমটা কিল হলো, ওইখানে টাইমটা কিল করাচ্ছে, একদম স্টার্ট নিচ্ছে না। তারপরে যখন স্টার্টটা নিল, অ্যাক্সিডেন্টটা ঘটলো রেলগেটের ওপারে, যাকে হিট করলো ঠিক ওদের স্কুটির আগে। তার মানে যদি ওই 2 জায়গায় মাইনাস না হতো তাহলে আপনাদেরটা পড়ে হ্যাঁ ওখানেই মারতো। এইভাবেই হয়, ঈশ্বরের কৃপা এইভাবেই বর্ষায়। তার কারণ হচ্ছে যে আপনার ওই যে বললাম ওই যে ওনার ওয়াইফ যাবার সময় যাই হোক মনে ভক্তি থাক না, ওই যে পড়েছেন, যিনি দেখবার মালিক তিনি কিন্তু ঠিক দেখছেন, উনিই কিন্তু করিয়ে নিচ্ছেন। ওনার স্ত্রী যে করছেন তাহলে ওনাকে দিয়ে ওইভাবে ওই যে প্রণামীটা দিয়ে যাচ্ছেন, উনিই করে নিচ্ছেন, কিন্তু সেই ক্ষণটা কাটিয়ে নেয়। মহাপুরুষ কী করতে পারেন, একটা অনেক আপনি মহাপুরুষদের বই পড়বেন, দেখবেন তার কাছে কৃপাপ্রার্থনা তাকে বসে রেখেছে, অন্য সঙ্গে গল্প করে যাচ্ছেন, ভক্ত রেখে যাচ্ছে, কিন্তু এই করতে করতে দেখা গেল যে একটা ক্ষণটা ওর মা মানে মারা যাবে, মানে মুহূর্ত সেই ক্ষণটা কেটে যেতে বাড়িতে ও হতে বলছে যে মা মারা গেছে, কিন্তু আপনি যদি কিছু না দেন তাহলে আমার মা এক্ষুনি মারা যাবে, কিন্তু বাড়িতে গিয়ে দেখছে যে মা ওই যে বসিয়ে রেখেছিল অতক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা, সেইটার জন্য এটা হয়েছে। কিন্তু ওই সময় যদি ছেলেকে দেখার আকুলতাতেই চলে যেত, এরকম আমি ঘটনা শুনেছি কিছু। আজকের রামেশ্বর চক্রবর্তীর সঙ্গে বেশ সুন্দর আমাদের একটু সময় কাটলো। রামেশ্বর দার পরবর্তী যে ঘটনাগুলো, উনি এখন একটু ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকবেন বেশ কয়েক মাস, তারপরে অবশ্যই কোনো একদিন রামেশ্বর দাকে আমি আমন্ত্রণ জানাবো আবার আপনাদের সামনে। অবশ্য আপনাদেরও মতামত এক্ষেত্রে কাম্য, যে আপনারা কতটা চাইছেন এবং কতটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তো আজকের মতো রামেশ্বর দাকে বিদায় দিতে হচ্ছে। রামেশ্বর দা সুস্থ শরীরে পরিবারের সবাইকে নিয়ে অত্যন্ত ভালো থাকুন, সুখে থাকুন। তার সদ্গুরুরা তার ওপর অবিরাম যে কৃপা বর্ষণ করে চলেছেন, সেটা যেন অব্যাহত থাকে তার এই ব্যক্তিগত জীবনে। নমস্কার রামেশ্বর দা। নমস্কার।